শিক্ষার্থীরা, আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের সাধারণ জ্ঞানের ক্লাসে। আমরা পড়ার চেষ্টা করছিলাম আমাদের বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার জন্য এশিয়া মহাদেশ সম্পর্কিত আলোচনা। ইতিমধ্যেই এশিয়া মহাদেশের উপরে বিস্তারিত আমরা একটা ক্লাস করে ফেলেছি, যেখানে ভারত এই দেশটার উপরে বিস্তারিত তথ্য আমরা জেনেছি। ভারতের সম্পর্কে তথ্য জানার পর আমরা জানার চেষ্টা করেছি পাকিস্তানের উপরে বিস্তারিত তথ্য। পাকিস্তান নিয়েও কথাবার্তা হয়েছে। অতঃপর আমরা জানার চেষ্টা করেছিলাম শ্রীলঙ্কা এই দেশটা সম্পর্কে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই দেশগুলোর সম্পর্কে গত ক্লাসে কথাবার্তা বলে ফেলেছি। আজকে আমরা এশিয়ার অন্যান্য যে দেশগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। তবে আজকের ক্লাসের শুরুতেই একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যেই দেশগুলো গুরুত্বপূর্ণ সেই দেশগুলোকে নিয়ে আমরা একটু বিস্তারিত কথাবার্তা বলবো। যেমন জাপান খুবই গুরুত্বপূর্ণ। জাপান আমাদের সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে সাহায্যকারী দেশ। সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে সাহায্যকারী দেশ হচ্ছে জাপান। আমাদেরকে সবচেয়ে বেশি টাকা দিয়ে হেল্প করে জাপান। সুতরাং জাপান খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমরা প্রত্যেকে জানি চীন। বর্তমান বিশ্ব রাজনীতিতে চীনের অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে চীন, চীনের সাথে হংকং এর কি অবস্থা, চীনের সাথে তাইওয়ানের কি অবস্থা, চীনের সাথে তিব্বতের কি সম্পর্ক, চীনে বর্তমানে যে সমাজতান্ত্রিক যে দল বা চীনের কমিউনিস্ট পার্টি তারা যে ক্ষমতায় আছে, তাদের সে কমিউনিস্ট ব্যাপার স্যাপার এগুলো বেশ গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আফগানিস্তান বেশ গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে বেশ কিছু যুদ্ধ সংগঠিত হয়েছে, আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আছে। এই ব্যাপারগুলো আমাদের জানার দরকার আছে। তাই আমরা খুব স্বাভাবিকভাবে এই যে আফগানিস্তান, চীন, জাপান এই দেশগুলো সম্পর্কে একটু বেশি করে জানার চেষ্টা করব। আর অন্য যে দেশগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, যেমন বলা যেতে পারে ভিয়েতনাম একটু কম গুরুত্বপূর্ণ, কিংবা বলা যেতে পারে অন্যান্য যে দেশ আছে আরো আমাদের এশিয়াতে আর অনেকগুলো দেশ আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনেই এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। গত ক্লাসে একটু দেখেন, গত ক্লাসে আমরা এশিয়া মহাদেশ নিয়ে ফার্স্ট আলোচনা করেছি। এটা গত ক্লাসের স্লাইডটাই প্রথম অংশ আলোচনা হয়েছে। আজকে দ্বিতীয় অংশ আলোচনা হবে। দক্ষিণ এশিয়া নিয়ে কথা হলো, দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভাষা, মুদ্রা এগুলো আমরা দেখেছি। এরপর ভারতকে নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। ভারতের উপর একেবারে বিস্তারিত সবকিছু জেনেছি। ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরপর হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ নেতা বর্তমানে যিনি আছেন তিনি মহাত্মা গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু, অমর্ত্য সেন, সুভাষচন্দ্র বসু, সালিম আলী, ভারতের রাজনৈতিক দল, ভারতের বিখ্যাত স্থান, এগুলো সব আমরা ধীরে সুস্থে দেখেছিলাম গত ক্লাসে। এরপর কথা হয়েছিল পাকিস্তান নিয়ে। ভারতের তুলনায় পাকিস্তান নিয়ে আমরা একটু কম কথাবার্তা বলেছি। কেন? কারণ হচ্ছে ভাই, ভারতের সাথে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যায় 1947 সালে, কিন্তু পাকিস্তানের সাথে 71 পর্যন্ত আমরা ছিলাম একসাথে। যে কারণে 1971 পর্যন্ত থাকার কারণে আপনি বাংলাদেশ বিষয়গুলো যখন পড়বেন, তখন পাকিস্তানের শুরুর দিকের ইতিহাসটা ওখানেই আপনি পড়ে ফেলবেন। ঠিক এই কারণে আন্তর্জাতিকের মধ্যে আমরা আর পাকিস্তানকে নিয়ে বেশি টানাটানি করিনি। কারণ পাকিস্তান নিয়ে তো ভাই শুরুর দিকে যে ঘটনা, পাকিস্তানের প্রতিষ্ঠা, তারপর পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট, প্রথম প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে প্রথম কে ক্ষমতায় ছিলেন, প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, এই পাশে সবকিছুই বাংলাদেশ বিষয়গুলির মধ্যে আলোচনা হচ্ছেই। তাহলে এক্সট্রা করে আর কথার দরকার কি? এই কারণে পাকিস্তানে আমরা একটু সংক্ষেপে আলাপ আলোচনা করেছিলাম। আচ্ছা, তারপর এরপর একটু সামনে যাওয়া যাক। এরপরে ছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দেখতে যাওয়ার জন্য খুব সুন্দর। শ্রীলঙ্কাতে অনেকগুলো পর্যটন স্থান আছে। যেমন শ্রীলঙ্কার একটা শহর আছে, নাম হচ্ছে ক্যান্ডি, যেটাকে বলে শ্রীলঙ্কার সাংস্কৃতিক একটা রাজধানী, সেটা ক্যান্ডি। সেটা সম্পর্কে জেনেছি। শ্রীলঙ্কার একটা জায়গা আছে অনুরাধাপুর, অনুরাধাপুর নিয়ে জেনেছি। এরপর শ্রীলঙ্কাতে একটা গুরুত্বপূর্ণ পাহাড় আছে, যেটাকে বলা হয় অ্যাডামস পিক। অ্যাডামস পিক, আদমের চূড়া বা আদমের পর্বত, যেখানে প্রথম হযরত আদম আলাইহিস সালাম পা রেখেছিলেন বলে ধারণা করা হয়। যেটি একই সাথে ইসলাম, হিন্দু, বৌদ্ধ তিনটা ধর্মের জন্য যেটি বেশ গুরুত্বপূর্ণ স্থান। এরপর শ্রীলঙ্কার একটা দ্বীপ আছে যেটির নাম হচ্ছে জাফনা। জাফনা দ্বীপ স্বাধীন করে ফেলার চেষ্টা করছে শ্রীলঙ্কাতে যারা তামিল আছে তারা।
সেই তামিলরা 2009 সাল পর্যন্ত শ্রীলঙ্কাতে গৃহযুদ্ধ সংগঠিত করেছিল। 2009 তামিলদের এই গৃহযুদ্ধ শেষ হয়, আর এর পেছনে দায়ী যে সংগঠনটা ছিল আমরা সেটার কথাও জেনেছিলাম, সেটার নাম ছিল তামিল টাইগার। তামিল টাইগার, যদিও পুরো নামটা আরেকটু বড়, ঠিক আছে। তামিল টাইগার সংক্ষেপে তাদেরকে আমরা ডেকে থাকি। এটির প্রধান ছিল ভেলু পিল্লাই প্রভাকরণ, তিনি, ঠিক আছে। আমরা তার সম্পর্কে জেনেছি। এরপর শ্রীলঙ্কাতে প্রথম দেখতে পেয়েছিলাম নারী প্রধানমন্ত্রী। আমরা সে নারী প্রধানমন্ত্রী নিয়ে কথাবার্তা বলেছি গত ক্লাসে। আজকে এরপর থেকে আমরা শুরু করব, অর্থাৎ শ্রীলঙ্কার পর থেকে আমাদের কথাবার্তা শুরু হবে। শুরুতেই আমরা যে দেশটাকে দেখব সে দেশটার নাম আফগানিস্তান। আফগানিস্তান বর্তমানে বেশ আলোচিত একটা দেশ। কেন আফগানিস্তান আলোচিত দেশ একটু একটু করে বলা যাক। কেননা আফগানিস্তানে ক্ষমতায় এসেছে বর্তমানে তালেবানরা। আফগানিস্তান বর্তমানে শাসন করছেন তালেবানরা। আচ্ছা, বুঝলাম বর্তমানে তারা শাসন করছে, তো এতে হয়েছেটা কি, কিংবা তালেবান এই যে দলটা বা তালেবানের গোষ্ঠীটা এটাই বা কখন গঠিত হলো, এই ব্যাপারগুলো জানার দরকার আছে। জানার দরকার আছে তালেবানদের গুরুত্বপূর্ণ নেতা মোল্লাহ ওমর সম্পর্কে। চলেন একটু একটু করে দেখি। ফার্স্টে, আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটা স্থলবেষ্টিত রাষ্ট্র, অর্থাৎ আফগানিস্তানের সাথে সমুদ্রের সরাসরি কোনো সংযোগ নাই। আফগানিস্তান একটা স্থলবেষ্টিত রাষ্ট্র। আপনি যদি এর পূর্ব পাশে তাকান তাহলে দেখতে পাবেন এর পূর্বে, এবং যদি এর দক্ষিণে তাকাই আমরা দেখতে পাবো পাকিস্তানকে। কেন পূর্বে এবং দক্ষিণে পাকিস্তানটা দেখতে পাবো সেটা একটু আলোচনা করা যাক। এই জায়গাটা হচ্ছে আফগানিস্তান। সো পূর্ব মানে কি, আপনাকে আগেই পড়েছে, পূর্ব মানে হচ্ছে ভাই ডান দিকে। সো আপনি ম্যাপের সাপেক্ষে ডান দিকে তাকান, ম্যাপের সাপেক্ষে ডান দিকে তাকান। একই সাথে আপনাকে বলতেছে দক্ষিণ। দক্ষিণ মানে কি, নিচে। দক্ষিণ মানে নিচে। সো আপনি ডান পাশে নিচের দিকে তাকান, তাহলেই আপনি খুঁজে পাবেন পাকিস্তানকে। এই যে এই জায়গাটা হচ্ছে পাকিস্তান। আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে আমরা জানি বেশ ভালোভাবে হচ্ছে একটা সংযোগ রয়েছে, এবং এই সংযোগ স্থলে যে গিরিপথটা আছে, যেটার নাম আমরা ছোটবেলা থেকে সবাই শুনেছি, সেই গিরিপথের নাম হচ্ছে খাইবার পাস। সেই গিরিপথটার নাম হচ্ছে খাইবার পাস। খাইবার পাস পার হয়েই মূলত আফগানিস্তান থেকে পাকিস্তানে বা পাকিস্তান থেকে আফগানিস্তানে যেতে হয়। এরপর আমরা জানি এই জায়গাটাতে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেটা নাম হচ্ছে খাইবার পাখতুনখোয়া। এই যে জায়গাটা, যখনই এটার নাম আপনি শুনবেন তখনই বুঝতে পারবেন এটা হচ্ছে আফগানিস্তান পাকিস্তান সীমান্তবর্তী একটা জায়গা। আফগানিস্তান পাকিস্তান সীমান্তবর্তী একটা জায়গা। এখন এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই খাইবার পাখতুনখোয়া এই জায়গাটা যখন তালেবানরা ক্ষমতা হারিয়ে ফেলেছিল তখন তারা পাকিস্তানের এই অঞ্চলেই আশ্রয় নিয়েছিল। পাকিস্তানের এই অঞ্চলে ওনারা আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা, এরপর পশ্চিমে ইরান, অর্থাৎ আপনি যদি বাঁ পাশে তাকান এই পাশটাতে আপনি দেখতে পাবেন ইরানকে। উত্তরে অর্থাৎ উপরের দিকে যদি তাকান, উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান। তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান, এরা হচ্ছে ভাই উত্তরে অবস্থিত। এবং উত্তর পূর্বে, উত্তর পূর্বে উপরের দিকে ডান পাশে, উপরের দিকে তাকান, ডান পাশে যান, অর্থাৎ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এদিকটাতে গেলে আপনি পাবেন চায়না। এদিকটাতে চায়না। উত্তর পূর্বে উপরের দিকে উঠে ডান পাশে গেলে আমরা পাবো চায়নাকে। অর্থাৎ আফগানিস্তান হচ্ছে এমন একটা দেশ যার নিচের দিকে আছে ইরান এবং পাকিস্তান, উপরের দিকে আছে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান, এবং অন্যদিকে আছে চায়না। অন্যদিকে আছে চায়না। ঠিক এই কারণে এই দেশটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? কারণ উপরের দিকে এই যে রাষ্ট্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মধ্য এশিয়ার দেশ, আর মধ্য এশিয়ার নিচে হচ্ছে পাকিস্তান, অন্যদিকে হচ্ছে ইরান। ইরান বেশ শক্তিশালী একটা দেশ। পাকিস্তান ভারতের সাথে সম্পর্ক বা অন্যান্য বিষয় নিয়ে খুবই আলোচিত একটা দেশ। আর এগুলো ঠিক মাঝখানে বসে আছে আফগানিস্তান। এরপর আফগানিস্তানের সরকারি নাম হলো আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্র। আফগানিস্তানের সর্ববৃহৎ সীমানা রয়েছে পাকিস্তানের সঙ্গে। এই যে এতগুলো দেশের সাথে সীমানা, তার মধ্যে সবচেয়ে বেশি সীমানা হচ্ছে পাকিস্তানের সঙ্গে। আফগানিস্তান স্বাধীনতা লাভ করে 1919 সালের 11ই আগস্টে।
1919 সালের 11ই আগস্টে আফগানিস্তানের সাথে ব্রিটিশ আর্মি বেশ কয়েকবার লড়াই করে। আমাদের এখানে যেরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে পরবর্তীতে ব্রিটিশ সরকার আমাদের এই ভারতীয় উপমহাদেশ দখল করে ফেলেছিল। আমাদের বাংলাদেশ, বর্তমানে ভারত, বর্তমানের পাকিস্তান, এগুলো সব ছিল ব্রিটিশ সরকারের দখলে। ব্রিটিশ সরকার আফগানিস্তানও দখলে নিতে চেয়েছিল, কিন্তু আফগানিস্তানের উপজাতীয় যে নেতারা ছিলেন তাদের সাথে লড়াই হয়, এবং সে লড়াইতে তারা পরাজিত হয়। অর্থাৎ আফগানিস্তানের উপজাতি গোত্রীয় যে সর্দাররা ছিল তারা জয়লাভ করে, তাদের নেতৃত্বে জয়লাভ করে, এবং এই কারণে আফগানিস্তান স্বাধীনতা পায় 1919 সালের 11ই আগস্টে। এরপর 1747 সালে 1747 সালে আহমদ শাহ দুররানি কান্দাহার শহরকে রাজধানী করে এখানে দুররানির সাম্রাজ্যের পত্তন করেছিল। তখন থেকে 1973 সাল পর্যন্ত আফগানিস্তান একটি রাজতন্ত্র ছিল। 1973 পর্যন্ত রাজতন্ত্র টিকে ছিল। ভালো কথা। এরপর 1970-এর দিকে, 70 শেষ হয়ে আসছে, তখনকার সময় আফগানিস্তানে একটা দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। আপনারা টাইম প্যাটার্নটা বুঝিয়েন। ফার্স্টে দুররানি সাম্রাজ্য, আমরা এর পিছিয়ে আর যাচ্ছি না। আচ্ছা, দুররানি সাম্রাজ্য, দুররানি সাম্রাজ্যে ক্ষমতা থাকাকালেই লড়াই হলো ব্রিটিশদের সাথে। দুররানি সাম্রাজ্য তখন অতটা বিস্তৃত না, কান্দাহারকে কেন্দ্র করে রাজধানী। আচ্ছা, উপজাতীয় নেতারা সবাই মিলে লড়াই করলেন স্বাধীনতা। তারপরও দুররানি সাম্রাজ্য টিকে থাকলো। এরপর শুরু হলো 70-এর দশকে গৃহযুদ্ধ। 70-এর দশকে গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধ চলাকালীন সময় এই গৃহযুদ্ধটা চলাকালীন সময় পৃথিবীতে আরেকটা যুদ্ধ চলছে ভাই। সেই যুদ্ধের নাম আপনি জানেন ভালো করে, সেটা হলো ভাই স্নায়ু যুদ্ধ। স্নায়ু যুদ্ধতে কি হয়েছে? সহজ কথাবার্তা জানি আমরা। এক পাশে ছিল সোভিয়েত, অন্য পাশে ছিল আমেরিকা। সোভিয়েত দেখা যেত এক পক্ষকে সাহায্য করতো, আমেরিকা অন্য পক্ষকে সাহায্য করত। এখানেও ঠিক একই ঘটনা সংঘটিত হয়। এখানে গৃহযুদ্ধে হস্তক্ষেপ করার অভিপ্রায়ে 1979-তে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে অ্যাটাক করে। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে অ্যাটাক করে, এবং এর ফলাফল হিসাবে সোভিয়েত আফগান যুদ্ধ শুরু হয়ে যায়। সোভিয়েত আফগান যুদ্ধ শুরু হয়ে যায়। প্রথমে হচ্ছে ব্রিটিশদের সাথে লড়াই হয়েছে, ব্রিটিশরা পারল না, ওনারা স্বাধীন থাকলেন। 70-এর দশকে এসে গৃহযুদ্ধ শুরু হলো। গৃহযুদ্ধের শেষের দিকে লড়াই শুরু হলো সোভিয়েত ইউনিয়নের সাথে। বলে রাখা ভালো, এই লড়াইতে এই লড়াইতে সোভিয়েতদের বিরুদ্ধে সোভিয়েতের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন স্থান থেকে মুসলিমদেরকে আসার আমন্ত্রণ জানানো হয়। পাকিস্তান থেকে, আমাদের বাংলাদেশ থেকেও, সৌদি আরব থেকে, মিশর থেকে, সুদান থেকে, অর্থাৎ আফ্রিকার দেশগুলো থেকে, বিভিন্ন স্থান থেকে মুজাহিদরা তখন যেতে শুরু করেন এই আফগানিস্তানে। কেন? আফগানিস্তানে গিয়ে মুজাহিদ হিসেবে তারা লড়াই করবেন সোভিয়েত ইউনিয়নের সাথে। এই হচ্ছে কথাবার্তা। আর এই যে মুজাহিদরা যারা যাচ্ছে সোভিয়েতের সাথে লড়ার জন্য, এই মুজাহিদদেরকে অর্থ অর্থ সাহায্য, অস্ত্র সাহায্য, প্রশিক্ষণের সাহায্য, খাবার দাবারের সাহায্য, সবকিছুতে তাদেরকে সাহায্য করেছিল আমেরিকা। তাদেরকে সাহায্য করেছে, আপনি ঠিকই শুনছেন ভাই, আমেরিকা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল। এমনকি শুধু তাই না, এই যে মুজাহিদরা যাচ্ছে সেই মুজাহিদদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত ধনী এক আরব পরিবারের, আরো স্পেসিফিকলি সৌদি আরবের একটা ধনী পরিবারের সন্তান, আর তার নাম ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেন সৌদি আরব থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করেছিলেন। বেশ ভালো ইঞ্জিনিয়ারিং পড়ালেখা তিনি করেছেন। ভীষণ মেধাবী মানুষও ছিলেন। তিনি মুজাহিদ হিসেবে লড়াই করতে গিয়েছিলেন সোভিয়েতের বিরুদ্ধে, লড়াই করতে গেছে আফগানিস্তানে। এরপর সেখানে তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন, এবং ওনাদের মতো অন্যান্য মুজাহিদদেরকে প্রশিক্ষণ দিয়েছিল আমেরিকা। সিআইএ সরাসরি সেখানে সাহায্য করেছিল। সামনে আসা যাক। এরপর সোভিয়েতরা, লড়াই চলতে থাকে। সোভিয়েতে এত বেশি সংখ্যক মুজাহিদ চলে আসে যে শেষ পর্যন্ত সোভিয়েত আর সেখানে টিকে থাকতে পারে নাই। সোভিয়েত আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়। সোভিয়েত আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়, এবং সোভিয়েত চলে যাওয়ার পর দুররানি সাম্রাজ্য বা দুররানি বংশ সেটা আরো আগেই শেষ।
ফলশ্রুতিতে আফগানিস্তানে তখন সত্যিকার অর্থে কোনো সরকার ব্যবস্থাই ছিল না। সত্যিকার অর্থে কোনো সরকার ব্যবস্থায় টিকে না থাকায় দেখা গেল সেখানে যাদের যাদের হাতে অস্ত্র আছে, অনেক মুজাহিদের হাতেই তখন অস্ত্র, এই মুজাহিদরা অন্যান্য অনেকের মতোই যুদ্ধে জড়িয়ে পড়লো। আফগানিস্তানে শুরু হলো একটা গৃহযুদ্ধ। আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়, সবার হাতে অস্ত্র আছে, সবাই তখন নিজের জাত নিজের গোত্রের জন্য লড়াই করতেছে। এই যুদ্ধকালীন অবস্থার মধ্যেই হঠাৎ করে মোল্লা ওমর একটা দল তৈরি করলেন। সেই দলটার নামই হচ্ছে তালেবান। মোল্লা ওমর এটা প্রতিষ্ঠা করেন। মোল্লা ওমর তালেবান প্রতিষ্ঠা করেন। আমরা জানি মোল্লা ওমর যে তালেবান প্রতিষ্ঠা করেছে, এখানে আহ কেন মোল্লা ওমর করলো? কারণ মোল্লা ওমর একজন শিক্ষক ছিলেন। তার ডাকে তার অসংখ্য ছাত্র এই দলটির মধ্যে বা এই গোত্রটির মধ্যে যোগ দেয়। ঠিক আছে। আর এখানে তালেবান শব্দটা এসেছে তালিব শব্দ থেকে। তালিব বা তালেব শব্দ থেকে। এই তালিব অথবা তালেব এই শব্দটির অর্থ হচ্ছে শিক্ষার্থী। এই শব্দটির অর্থ হচ্ছে ভাই শিক্ষার্থী। আচ্ছা, বুঝলাম। তো ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা যেটা হয়েছে, গোত্রপতিরা বেশ নৈরাজ্য চালাচ্ছিল, সবার হাতে অস্ত্র আছে। তো তখন এক গোত্রপতির আক্রমণ ঠেকানোর জন্য মোল্লা ওমর তার ছাত্রদেরকে নিয়ে এই দলটা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ধীরে ধীরে তালেবানরা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তালেবানরা 1996 সালে কাবুল দখল করে নিল। 1996 সালে কাবুল দখল করে নেয় তালেবানরা। অর্থাৎ পুরো আফগানিস্তানের মালিকানা চলে আসে তালেবানদের হাতে। বেশ ভালো কথা। আফগানিস্তানের মালিকানা আসছে তালেবানদের হাতে। তালেবানরা ধর্মীয় নীতিতে তালেবানরা ধর্মীয় নীতিতে আফগানিস্তানকে পরিচালনা করতে শুরু করে। আর এর মধ্যেই সংগঠিত হয় বিখ্যাত টুইন টাওয়ার হামলা। টুইন টাওয়ার অ্যাটাক বা টুইন টাওয়ারে হামলা হয়, যেখানে অনেক মানুষ মৃত্যুবরণ করেন। এমন এই ঘটনাটার কারণে আমেরিকা দায়ী করে ওসামা বিন লাদেন, এবং তিনি একটা গোত্র বা গ্রুপ তৈরি করেছিলেন, গোত্র না বলি গ্রুপ বলি, সেই গ্রুপের নাম হচ্ছে আল কায়েদা। ওসামা বিন লাদেনের তৈরি করা গ্রুপ বা ওসামা বিন লাদেনের তৈরি করা সংগঠন হচ্ছে আল কায়েদা। ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়েদা। মূলত ওসামা বিন লাদেন যুদ্ধ শেষ করার পর, সোভিয়েতের সাথে যুদ্ধ শেষ হওয়ার পর স্বাভাবিক যে জীবন, সে জীবনে ফেরত যাননি। তিনি আল কায়েদা গ্রুপটা তৈরি করেন। তার সাথে আরো অনেক মুজাহিদরা, যারা এই আফগান সোভিয়েত যুদ্ধে লড়াই করেছিল, তারা যোগ দিয়েছিল এবং তাদেরকে নিয়ে তিনি গ্রুপটা তৈরি করেন। একটা পর্যায়ে গিয়ে তাদের কাছে মনে হয় শুধু আফগানিস্তানে ইসলামিক ব্যবস্থা প্রতিষ্ঠা করলেই হবে না, পুরো পৃথিবীতেই ইসলামকে জয়যুক্ত করতে হলে তাদের মনে হলো যে আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় বাধা। তাহলে আমেরিকাতে অ্যাটাক করতে হবে। আমেরিকাতে অ্যাটাক করার তারা চেষ্টা করে তাদের মতে। আর এই মতামতটা প্রচার করছে কে? প্রচার করতে আবার করছে আমেরিকান মিডিয়া। আগেই বলে রাখছি। তারা টুইন টাওয়ারে অ্যাটাক করেন আল কায়েদার এই প্রধানকে ধরার জন্য। তখনকার যে সরকার ছিলেন জর্জ ডব্লিউ বুশ, তারা সরাসরি মোল্লা ওমরকে বলেন যে এই লোকটাকে, মানে হচ্ছে ওসামা বিন লাদেনকে, আমাদের হাতে তুলে দেন। ওসামা বিন লাদেন তখন মোল্লা ওমরের নিরাপত্তায় আফগানিস্তানের পাহাড়ে লুকিয়েছিলেন। ওসামা বিন লাদেন মোল্লা ওমরের নিরাপত্তায় তখন লুকিয়েছিলেন। তালেবানরা তখন চিন্তা ভাবনা করলো, যদি এই লোকটাকে তাদের হাতে তুলে দেই, এই লোকটা যদি নির্দোষ হয়, তাহলে আমাদের একজন অতিথি যে নির্দোষ ছিল তারে আমরা তুলে দিলাম শত্রুর হাতে। এটা ঠিক না, এটা অনৈতিক কাজ। এক, সেটা আমরা করব না। 2 নাম্বার, এই লোকটা যদি সত্যিকার অর্থেই অপরাধী হয়, তাহলে আমরা আমেরিকাকে বলি যে আপনারা প্রমাণ দেন। যদি প্রমাণ দিতে পারেন এই লোকটা আসলেই অপরাধ করছে, তাহলে আমরাই তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করব। আমেরিকা প্রমাণ দিতে অস্বীকৃতি জানায়, বরং আমেরিকা আফগানিস্তান অ্যাটাক করে, আফগানিস্তানে আক্রমণ করে। আফগানিস্তানে তারা আক্রমণ করে বসে 2011-তে, মূলত সরি 2001-এ, 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার অ্যাটাক। টুইন টাওয়ার অ্যাটাকের পর তারা এই এক সালেই, ওই একই মানে যেই সালে টুইন টাওয়ারে হামলা হয়েছে, ওই একই সালে 2001-এই তারা আক্রমণ পরিচালনা করে। সেই আক্রমণ 2001 থেকে 21 পর্যন্ত, 2001 থেকে 2021 সাল পর্যন্ত আমেরিকা এই দেশে অবস্থান করেছে।
এই দীর্ঘ 20 বছর আমেরিকা অবস্থান করেছে আফগানিস্তানে এবং তারা সন্ত্রাসবাদ কায়েমের নামে পুরো আফগানিস্তানের ভবন থেকে শুরু করে প্রায় সবকিছু ধ্বংস করে ফেলে। ওসামা বিন লাদেনকে হত্যার চেষ্টা, ওসামা বিন লাদেনকে ধরার চেষ্টায় আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা করে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন আফগানিস্তানে। বলা যায় আফগানিস্তানকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেন তারা। কিন্তু তারপরে তারা বলেন তারা গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টায় আছেন। তখন একটা পাপেট সরকার ছিল যারা আমেরিকার কথা মতোই চলতো, কিন্তু তারপরও আসলে তালেবানদেরকে দমন করা সম্ভব হয় নাই। তালেবানদেরকে দমন করা সম্ভব না হওয়ার পর ক্ষমতায় আসে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর, এবারের না, আমি আগের মেয়াদের কথা বলতেছি, ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদ, আগের মেয়াদে তিনি ক্ষমতায় আসার পর দোহাতে কাতারের দোহাতে একটা চুক্তি স্বাক্ষরিত হয় যে আমেরিকান সৈন্যরা ফেরত যাবে। আমেরিকান সৈন্যরা ফেরত যাওয়া শুরু করে এবং আমেরিকান সৈন্যরা ফেরত যাওয়া মাত্রই তখন যে সরকার ছিল সে সরকার পালিয়ে যায়। মানে আপনি চিন্তা করে দেখেন একটা রাষ্ট্রের সরকার ব্যবস্থা কতটা দুর্বল হলে এটা সম্ভব। আপনারা অন্য দেশের আর্মি এসে টিকায় রাখছে, অন্য দেশের আর্মি চলে গেছে, সাথে সাথে আপনি পালাই গেছেন। ওরা পালিয়ে যায় এবং তারপর তালেবানরা আবার আফগানিস্তানের দখল নেয়। বর্তমানে তালেবানদের হাতে আফগানিস্তান শাসিত হচ্ছে। এই হলো আফগানিস্তানের ইতিহাসের গল্প। সামনে আসেন, দেশটির শেষ শাহজাহান বা বাদশাহ ছিলেন জহির শাহ। আর একটু সামনে যাবো এবার, আফগানিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে লয়া জিরগা। এই যে বলতেছে এটা পার্লামেন্ট, মূলত এটা পার্লামেন্ট না, এইটা লয়া জিরগা হচ্ছে ভাই তাদের যে উপজাতীয় উপজাতি বা গোত্র প্রধান, ওইখানে অনেকগুলো গোত্র আছে, যেমন আছে পশতু, তারপরে আরো অনেকগুলো গোত্র আছে। পশতুরা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ। পশতু আছে, বালুচ আছে, সিন্ধি আছে, এরকম আরো অনেকগুলো গ্রুপ আছে বা অনেকগুলো গোত্র আছে। সে গোত্র প্রধানদের মন্ত্রণা সভা অথবা গোত্র প্রধানদের আলোচনা সভাকে বলা হয় লয়া জিরগা। গোত্র প্রধানদের আলোচনা সভা হচ্ছে এই লয়া জিরগা। আচ্ছা, তারপর বিশ্বের সবচেয়ে উঁচু বৌদ্ধ মন্দির এবং পৃথিবীর সবচেয়ে উঁচু বৌদ্ধ মূর্তি কোথায় পাওয়া গিয়েছে? উত্তর হচ্ছে আফগানিস্তানের বামিয়ান শহরে। আফগানিস্তানের বামিয়ান শহরে পাওয়া গেছে পৃথিবীর সবচেয়ে উঁচু বৌদ্ধ মূর্তি। তালেবানদের সময় পাওয়া গিয়েছিল। মূলত তালেবানরা মানে যখন এটা পাওয়া যায়, এরপর তালেবানরা ক্ষমতায় আসে and তারা ওই মূর্তিটা ডেস্ট্রয় করে ফেলে। বাট পৃথিবীর সবচেয়ে উঁচু বৌদ্ধ মূর্তিটা পাওয়া গিয়েছিল আফগানিস্তানে, মাথায় রাখবো। এরপর আফগানিস্তানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। কান্দাহার, এই শহরটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে তারো বারো অথবা তোরা বোরা, তোরা বোরা, এটা একটা পাহাড়, তোরা বোরা পাহাড়। তারপর হেরাত, একটা গুরুত্বপূর্ণ শহর। কুন্দুজ, কান্দাহার, মাজারি শরীফ, এগুলো সব অবস্থান করছে ভাই আফগানিস্তানে। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসছে 2021 সালের 15ই আগস্টে। 21 সালের 15ই আগস্টে। তাহলে আপনি মাথায় রাখবেন আমেরিকা কয় বছর ক্ষমতায় ছিল? 2001 থেকে 2021 পর্যন্ত আমেরিকা এই জায়গাটার দখল নিয়ে রেখেছিল। আমেরিকা দখল নিয়ে রেখেছিল মানে আমেরিকার সৈন্যরা অবস্থান করেছে এবং তাদের ইচ্ছে মতো সরকার তখন ক্ষমতায় ছিল। আর বর্তমানে তাদের সরকার প্রধান হচ্ছে মোল্লা হাসান আখুন্দ। মোল্লা হাসান আখুন্দ, তিনি একজন তালেবান নেতা। তিনি হচ্ছে দেশটাকে পরিচালনা করছেন, মোল্লা হাসান আখুন্দ। কথা শেষ আফগানিস্তান নিয়ে। লিখিতর জন্য আপনি কি করবেন? লিখিত আন্তর্জাতিক পার্টের জন্য আপনি কি করবেন? লিখিত আন্তর্জাতিক পার্টের জন্য আফগানিস্তানের যেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ভাই আফগানিস্তানে একটা প্যারাডাইম শিফট হয়েছে। প্যারাডাইম শিফট হয়েছে বলতে আফগানিস্তানের যেই তালেবানরা যেই তালেবানরা বেঁচে ছিল পাকিস্তানের দয়ার উপরে, আমি দয়া শব্দটা ব্যবহার করছি ভাই, এবং এটা আমি জেনে বুঝে ব্যবহার করছি। তালেবানরা বেঁচে ছিল পাকিস্তানের দয়ার উপরে। পাকিস্তানের কয়েকটা প্রদেশ বলা যেতে পারে তালেবান অধ্যুষিত হয়ে উঠেছিল। পাকিস্তানের শহরগুলোতে তালেবানদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। পাকিস্তানের শহরগুলোতে তালেবানরা থাকার জন্য, তালেবানদের অসুস্থতার জন্য ক্যাম্প পর্যন্ত খোলা হয়েছে। সেখানে পাকিস্তান তাদেরকে খাদ্য সহযোগিতা দিয়েছে, অস্ত্র সহযোগিতা দিয়েছে, অর্থ সহযোগিতা দিয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এই কাজগুলো করেছিল যেন
আফগানিস্তানে তারা আবার ক্ষমতা আসলে পাকিস্তানের এইখানে কিছুটা ভালো সম্পর্ক থাকে বা কিছুটা হাত থাকে, পাকিস্তানের প্রভাব থাকে। বর্তমানে আমরা দেখতে পাই তালেবানরা পাকিস্তানের সাথে সম্পর্ক খুবই খারাপ, বরং তালেবানদের সাথে খুবই ভালো সম্পর্ক হচ্ছে ভারতের। তালেবানদের সাথে বর্তমানে বেশ ভালো সম্পর্ক ভারতের। তালেবান নেতারা বেশ কয়েকবার ভারত সফর করেছেন। এমনকি ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, সুব্রমণিয়াম জয়শঙ্করের সাথে তারা আলোচনায় বসেছেন। শুধু তাই না, তালেবানরা পাকিস্তানে হামলা চালিয়েছে, পাকিস্তান তালেবানে হামলা চালিয়েছে, পাকিস্তান তালেবানে বিমান হামলা করেছে, তালেবানরা আবার পাকিস্তানে বিমান হামলা করেছে। অর্থাৎ সম্পর্কটা খুবই বৈরী। হত্যার মতো ঘটনা ঘটে গেছে, বিমান হামলা অলরেডি, হামলা ডান, হামলা ঘটে গেছে ভাই, আরো ঘটবে ভবিষ্যতে। আর অন্যদিকে ভারতের সাথে তৈরি হয়েছে মৈত্রী। প্রশ্ন হচ্ছে ভাই, এটা কেন ঘটতেছে? আমার প্রশ্নটা আশা করি আপনি বুঝতে পারছেন। কেন এটা ঘটতেছে? আমরা লিখিত ক্লাসে এগুলো বিস্তারিত দেখবো যে কেন ঘটতেছে, কেন এই সম্পর্কের খারাপ অবস্থা পাকিস্তানের সাথে ভারতের সাথে কেন ভালো হইলো। প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তালেবানরা ক্ষমতায় আসার পর এই যে আফগানিস্তান নামক দেশটা, ওই দেশটার অর্থনীতির এখন কি অবস্থা? ওই দেশটার অর্থনীতির এখন কি অবস্থা? আপনি প্রশ্ন করতে পারেন, অর্থনীতি দিয়ে আমি কি করব? অর্থনীতি দিয়ে আপনার অনেক কিছু করার আছে। আফগানিস্তানে আগে গুরুত্বপূর্ণ একটা ব্যবসা ছিল পপি ফুলের চাষ। পপি, পপি, নীল রঙের পপি। নীল রঙের পপি দিয়ে কি হয়? নীল রঙের পপি দিয়ে আফিম তৈরি করা হয়। এটি মূলত মাদকদ্রব্য তৈরির অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান, নীল পপি। কিন্তু তালেবানরা ক্ষমতায় আসার পর এই নীল পপি চাষ 95% হ্রাস করেছে, 100%-এর মধ্যে 95% কমায় ফেলছে। এখন নীল পপির চাষ করা রীতিমতো অবৈধ আফগানিস্তানে। অর্থনীতির ক্ষতি হয় নাই, ভাবতে হবে সেটা। এর পাশাপাশি ডালিম, আফগানিস্তানে প্রচুর পরিমাণে ডালিম হয়। সেই ডালিম থেকে তৈরি করা বিভিন্ন জুস থেকে শুরু করে সবকিছু তারা বিশ্বের বিভিন্ন দেশে এখন পাঠাচ্ছে, রপ্তানি করতেছে। আফগানিস্তান নিজেদের মতো করে গাড়ি তৈরি করতেছে। অর্থাৎ তাদের অর্থনীতি খারাপ একটা ভঙ্গুর অবস্থা থেকে, সরকার পালিয়ে যাওয়ার পর বেশ ভঙ্গুর অবস্থা থেকে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে। এই যে একটা দেশ একটা ধর্মীয় গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রিত হচ্ছে, লড়াই চলছে, সেখান থেকে ধীরে ধীরে অর্থনীতি স্বাবলম্বী হচ্ছে। এই পুরো ব্যাপারটার ব্যাখ্যা আপনাকে জিজ্ঞেস করতে পারে আমাদের লিখিততে, বিসিএস এর লিখিততে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এগুলো এমসিকিউর জন্য, এগুলো লিখিতের জন্য। সামনে আগানো যাক। এবার আমরা যে দেশটাকে দেখার চেষ্টা করব, সে দেশটার নাম হচ্ছে নেপাল। আমরা এবার নেপালকে নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। তার আগে ম্যাপে একটাবার ভালো করে নেপাল দেখার চেষ্টা করি। দেখেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমার বিশ্বাস আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই হচ্ছে মূলত নেপাল। এই জায়গাটাই হচ্ছে মূলত নেপাল। যার নিচের দিকটাতে আছে ভারত, নিচের দিকটাতে আছে ভারত, উপরের দিকটা এই যে এটা পুরোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়না। অর্থাৎ ভারত এবং চায়নার মধ্যবর্তী একটা জায়গাতে অবস্থান নেপালের। ভারত এবং চায়নার মধ্যবর্তী একটা জায়গায় অবস্থান নেপালের। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি বেশ ভালো করে লাল দাগ দিয়েছি। এই লাল দাগের জায়গাটাই হচ্ছে বিখ্যাত সেই শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর, এখান দিয়ে যদি একটা রাস্তা তৈরি করা যায়, তাহলে সরাসরি বাংলাদেশের সাথে নেপালের একটা সম্পর্ক বা যোগাযোগ তৈরি করা পসিবল, যদিও ভারত সেটা চায় না। আচ্ছা, ভারত চাক বা না চাক, আমরা একটু সামনে এগোই। তাহলে নেপাল, নেপাল হিমালয় অধ্যুষিত দক্ষিণ এশিয়ার একটা স্থলবেষ্টিত দেশ, যার উত্তরে রয়েছে চীন, আর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে আছে ভাই ভারত। সব দিকে আছে ভারত। এতদিন পর্যন্ত নেপালের যে সরকার ব্যবস্থা ছিল, তারা অনেকটাই হচ্ছে ভারতপন্থী ছিল। এখন ভারতের সাথে সম্পর্ক খুব একটা ভালো না। এর পাশাপাশি আমরা জানি নেপালে একটা আন্দোলন সংগঠিত হয়েছে, আন্দোলন, ছাত্র আন্দোলন সেখানে হয়েছে, যার মধ্য দিয়ে নেপালে নতুন করে সরকার এসছে। তাই সেটা জানার দরকার আছে। আসেন দেখি। 2008 সালে 240 বছরের পুরনো রাজতন্ত্রের অবসান ঘটেছে নেপালে, এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। নেপালের বর্তমানে রাষ্ট্রীয় নাম হচ্ছে ফেডারেল ডেমোক্রেটিক, ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল, ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল। এবং দক্ষিণ এশিয়ার যে দেশটাতে সর্বশেষে সবার লাস্টে গণতন্ত্র চালু হয়েছে, সেটা হচ্ছে নেপাল 2008-এ। 2008-এই হচ্ছে
রাজতন্ত্রের অবসান, তো তখন থেকে গণতন্ত্র চালু হয়েছে নেপালে। এরপর নেপালের প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী ছিলেন পুষ্প কমল দহল প্রচন্ড। পুষ্প কমল দহল প্রচন্ড, ঠিক আছে, আমরা মজা করে বলতাম কি বড় নাম, পুষ্প কমল দহল প্রচন্ড। তিনি ছিলেন নেপালের প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী। নেপালের প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী। তাদের প্রথম নারী রাষ্ট্রপতি ছিল বিদ্যা দেবী ভান্ডারী। বিদ্যা দেবী ভান্ডারী হচ্ছে তাদের প্রথম নারী রাষ্ট্রপতি। নেপালকে আমরা বলি হিমালয়ের কন্যা বা হিমালয়ের দান। নেপালের কোল ঘেঁষেই হচ্ছে হিমালয়। সো হিমালয়ের কন্যা বা হিমালয়ের দান হচ্ছে নেপাল। নেপালের সৈন্যদেরকে বলা হয় গুর্খা। নেপালের সৈন্যরা হচ্ছে গুর্খা। তাদের বিখ্যাত একটা ফোর্স হচ্ছে গুর্খা। এমনকি যখন ব্রিটিশ আর্মি ছিল, সে ব্রিটিশ আর্মি তো বেশ ভালো একটা অবস্থান ছিল এই গুর্খা সোলজারদের। নিচে চলে আসি, নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো বালেন্দ্র শাহ। বালেন্দ্র শাহ। এই বালেন্দ্র শাহ তিনি মূলত উঠে এসেছেন এই যে ছাত্র আন্দোলন হলো নেপালে, সেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তিনি হচ্ছে উঠে এসেছেন। তার যে দল, সেই দলের নাম হচ্ছে RSP। দলের নামটা মাথায় রাখবো, RSP, ঠিক আছে। আর এ রাষ্ট্রীয়, এস এর স্বতন্ত্র, পি তে পার্টি, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। 2026 সালের মার্চের 27 তারিখ তিনি ক্ষমতায় আসেন। 2026 সালের মার্চের 27 তারিখ তিনি ক্ষমতায় আসেন। এবং ক্ষমতায় আসার পর এই ব্যাপারটা আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় একটা আলোচনা তুলেছিল। কেন জানেন? একটু পলিটিক্যাল কথাবার্তা বলি। এটা খুব বেশি আলোচনায় এসেছিল কারণ বাংলাদেশেও যারা বিপ্লব করেছে তাদের একটা দল প্রতিষ্ঠিত হয়েছে, নেপালেও যারা বিপ্লব করেছে তাদের একটা দল প্রতিষ্ঠিত হয়েছে। নেপালের দলটা ক্ষমতায় আসতে পেরেছে, আর বাংলাদেশের যে রাজনৈতিক দলটা সেটা এই মুহূর্তে রাজনীতির শক্তির বিচারে 3 নম্বর দল বা 4 নম্বর দল হিসাবে আটকে গেছে। সে এই জিনিসটা কেন হলো, এটা আমাদের রাজনীতির অন্যতম একটা আলোচ্য বিষয় হিসেবে থেকেছে। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, এই যে RSP, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, এটা বিপ্লবের আগেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। বালেন্দ্র শাহ এটা আগেই তৈরি করেছিলেন কয়েক বছর। আর আমাদের এখানে এনসিপি নির্বাচনে বিপ্লবের পর গঠিত হয়েছিল। এই হলো পার্থক্য। সামনে যাওয়ার চেষ্টা করি। এবার হচ্ছে ভুটান। ভুটানের মুদ্রা আমরা পড়ে এসেছিলাম। ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম। আর এই গুলট্রাম শব্দটা হচ্ছে ভুটানের জাতির জনক থেকে। ভুটানের জাতির জনকও হচ্ছে গুলট্রাম, ভুটানের মুদ্রাও হচ্ছে তাই গুলট্রাম। ওই জাতির জনকের নামে মুদ্রা। জাতির জনকের নামে মুদ্রা। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ, কার্বনের প্রভাব মুক্ত দেশ হচ্ছে ভুটান। যেই কারণে এই দেশটাকে বলা হয় কার্বন নেগেটিভ। কার্বন নেগেটিভ। কার্বন নেগেটিভ দেশ হচ্ছে ভুটান। আমরা অনেকেই বুঝি না কার্বন নেগেটিভ মানে কি। ভাইয়া খুব সহজ। পৃথিবীর প্রত্যেকটা দেশ কিছু পরিমাণে কার্বন নিঃসরণ করে, কিছু পরিমাণে কার্বন ছাড়ে, কার্বন ত্যাগ করে। দেশ কিভাবে কার্বন ছাড়ে? আরে ভাই, দেশ কার্বন ছাড়ে না, দেশের ভিতরে মানুষ থাকে, ওই মানুষ কার্বন ছাড়তেছে। দেশের ভিতরে কলকারখানা আছে, ওইখান থেকে কার্বন নিঃসৃত হচ্ছে। দেশের ভিতরে বাস, ট্রাক, রিক্সা, না রিক্সা না, ওই যা আছে আর কি, ওগুলো, এগুলো থেকে কার্বন নিঃসৃত হচ্ছে। ঠিক একইভাবে ওই দেশে কিছু পরিমাণে গাছপালা আছে, কিছু পরিমাণে হচ্ছে কার্বন শোষণ করবে এমন জিনিসপত্র আছে। তো কিছু কার্বন ছাড়ে, কিছু কার্বন শোষিত হয়। কিছু কার্বন ছাড়ে, কিছু কার্বন শোষিত হয়। পৃথিবীর বেশিরভাগ দেশই বেশি মাত্রায় কার্বন ছাড়ে, কম মাত্রায় কার্বন শোষণ করে। বেশি কার্বন ছাড়ে, কম কার্বন শোষণ করে। কিন্তু ভুটান হচ্ছে এইটার বিপরীত। ভুটান কার্বন ছাড়ে কম, শোষণ করে বেশি। কার্বন ছাড়ে কম, শোষণ করে বেশি। যেই কারণে বলেছে কার্বন নেগেটিভ কান্ট্রি হচ্ছে ভুটান। এবং একই সাথে ভুটান সুখ সূচক চালু করেছে। সুখ সূচক চালু করেছে। আমরা প্রত্যেকে হিসাব করি জিডিপি। জিডিপি আপনার নিশ্চয় মনে আছে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। একটা দেশে, একটা দেশে বা একটা নির্দিষ্ট সীমানার মধ্যে এক অর্থ বছরে যে পরিমাণ দ্রব্য, যে পরিমাণ সেবা উৎপাদিত হয়, তার যে বাজার মূল্য, সেটাকে বলা হয় জিডিপি। সেটাকে বলা হয় জিডিপি। এখন ভুটান বলতেছে জিডিপি হিসেব করব না, আমরা জিডিপির পরিবর্তে GNH এটা হিসেব করব। এটা হিসেব করব গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস। গ্রোস ন্যাশনাল
হ্যাপিনেস, অর্থাৎ কি পরিমাণ দ্রব্য ও সেবা তৈরি হচ্ছে শুধু এটা দিয়ে মানুষের জীবনের মান বোঝা যায় না। আমাদের দেশে মানুষ ভালো আছে না খারাপ আছে এটা বুঝি জিডিপি দ্বারা। ভুটান বলতেছে শুধু জিডিপি দিয়ে এটা যাচাই করা যাবে না, তাহলে কি লাগবে? গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস, এটা হিসেব করতে হবে। সো এইটা তারা হিসেব করে। এখন প্রশ্ন হচ্ছে এটা দিছে কে? নেপালের চতুর্থ রাজা। আর কি বলি নেপাল, ভুটান, ভুটানের চতুর্থ রাজা। ভুটানের চতুর্থ রাজার নাম হচ্ছে জিগমে সিয়া ওয়াংচুক। জিগমে সিয়া ওয়াংচুক, জিগমে সিয়া ওয়াংচুক, তিনি হচ্ছেন ভুটানের চতুর্থ রাজা। তিনি আমাদেরকে এই আইডিয়াটা দিয়েছে যে ভাই তোমরা জিডিপি হিসেব না করে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস হিসাব করো। তাহলে ভাই সুখ সূচক চালু করেছে, সেখানে কার্বনটা নেগেটিভ, ধূমপান মুক্ত দেশ, জাতির জনক হচ্ছে গুলট্রাম, দেশের নাম ভুটান। এরপর সার্কভুক্ত যে দেশটার মধ্যে কোন রাজনৈতিক দল গঠনের অধিকার নাই, ভুটানে কোনো রাজনৈতিক দল টল কিচ্ছু নাই, ভুটানে রাজনৈতিক দল নাই। ভুটানের সাংবিধানিক রাজতন্ত্র চালু হয় 2008 সালে। সাংবিধানিক রাজতন্ত্র চালু হয়েছে 2008 সালে। রাজনৈতিক দল না থাকলেও ভুটানে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তাদের আগের প্রধানমন্ত্রী ছিল ডক্টর লোটে শেরিং, যিনি আমাদের ময়মনসিংহ মেডিকেল থেকে পড়ালেখা করা ছাত্র ছিল। আগের, আগের, বর্তমানের না, বর্তমানের না, আগের প্রধানমন্ত্রী ছিলেন লোটে শেরিং। আগের সাবেক একজন প্রধানমন্ত্রী হচ্ছেন লোটে শেরিং, যিনি আমাদের ময়মনসিংহ মেডিকেলের ছাত্র। বর্তমানে যে প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে শেরিং তোবগে। শেরিং তোবগে, শেরিং তোবগে 2024 সালের 28 জানুয়ারি থেকে তিনি দায়িত্বে আছেন। 2024 সালের 28 জানুয়ারি থেকে দায়িত্বে আছে শেরিং তোবগে। শেরিং তোবগে, আমার সাথে সাথে কয়েকবার বলেন শেরিং তোবগে। আর বর্তমানে তাদের প্রেসিডেন্ট বা তাদের রাজা হিসেবে ক্ষমতায় আছেন জিগমে খেসার। জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক। জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক। জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক। জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক, দ্যাটস ইট। আর তাদের প্রতীক হচ্ছে নীল পপি ফুল। ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি বা আর্চারি। তীরন্দাজি বা আর্চারি, এটা হচ্ছে তাদের জাতীয় খেলা। দ্যাটস ইট। এই হলো ভুটান। এই হচ্ছে ভাই ভুটান। এবার একটু ভালো করে তাকায় দেখেন, এবার আমরা একটা দ্বীপ রাষ্ট্র নিয়ে কথা বলবো, যে দ্বীপ রাষ্ট্রটার নাম হচ্ছে মালদ্বীপ। এটার নাম হচ্ছে ভাই মালদ্বীপ। এটা দেখতে খুবই সুন্দর। আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং আমার নিজের কাছে অনুরোধ থাকবে যে যত দ্রুত সম্ভব মালদ্বীপটা ঘুরে দেখে আসার জন্য। আমিও যাই নাই, আপনারাও নিশ্চয়ই যান নাই। দ্রুত চলে যাবেন মালদ্বীপে, গিয়ে ঘুরে দেখে আসবেন। কারণ কিছু বছর পরে এটা থাকবে না। এটা কোথায় যাবে? এটা সমুদ্রের তলে চলে যাবে, এটা সমুদ্রের নিচে চলে যাবে মালদ্বীপ। আচ্ছা, তাহলে মালদ্বীপ হলো আয়তনে এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম মুসলিম দেশ। ক্ষুদ্রতম মুসলিম দেশ পুরো দুনিয়ার মধ্যে, পুরো দুনিয়ার মধ্যে। আবার দক্ষিণ এশিয়ার মধ্যেও, দক্ষিণ এশিয়ার মধ্যেও, ঠিক আছে। পুরো দুনিয়ার মধ্যে ক্ষুদ্রতম মুসলিম দেশ। কিন্তু যদি বলো ক্ষুদ্রতম দেশ তাহলে হবে না। মালদ্বীপের ভাষা হচ্ছে দ্বিবেহী। 1965-তে মালদ্বীপ স্বাধীন হয়েছে। পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস। শিক্ষার হার 100%। মালদ্বীপের শিক্ষার হার 100%। মালদ্বীপে 100% মানুষের শিক্ষিত, শতকরা 100 ভাগ মানুষের শিক্ষিত। আরো একটা তথ্য দেই আপনাকে, মালদ্বীপের শতকরা 100 ভাগ মানুষই মুসলিম। 100 ভাগ মানুষই শিক্ষিত, 100 ভাগ মানুষই হচ্ছে মালদ্বীপের মুসলিম। এরপর এটা ভারত মহাসাগরে অবস্থিত। প্রেসিডেন্ট হচ্ছে মুইজ্জু। প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ মুইজ্জু। প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের মানুষজন চলে মৎস্য শিকার করে, এবং মালদ্বীপের মানুষজন চলে হচ্ছে পর্যটনের উপর ভিত্তি করে। পর্যটন এবং মৎস্য শিকার, পর্যটন এবং মৎস্য শিকার, এটাই মালদ্বীপের মানুষের মূল কাজ। এরপর মালদ্বীপের তৃতীয় রাষ্ট্রপতি ছিল মামুন আব্দুল গাইয়ুম। মামুন আব্দুল গাইয়ুম, তিনি 30 বছর একটানা দেশ চালাইছে। তো যদি প্রশ্ন করে মালদ্বীপের দীর্ঘস্থায়ী বা দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রাষ্ট্রপতির নাম কি, আপনি বলবেন মামুন আব্দুল গাইয়ুম। মামুন আব্দুল গাইয়ুম। ওদের মানে মালদ্বীপের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, তাদের একটা ন্যাশনাল ডিফেন্স ফোর্স আছে। ন্যাশনাল ডিফেন্স ফোর্স আছে, ন্যাশনাল ডিফেন্স ফোর্স। এটা পুরো মালদ্বীপের কি বলা যায়, নিরাপত্তার দায়িত্বটা দেখে। একই সাথে আরো একটা কথা মাথায় রাখবেন, মালদ্বীপের মালদ্বীপের নির্দিষ্ট কোনো সীমান্ত নাই।
মালদ্বীপের কোন নির্দিষ্ট সীমান্ত, মালদ্বীপের নির্দিষ্ট কোনো সীমান্ত বা মালদ্বীপের নির্দিষ্ট কোনো সীমানা নাই। আপনি প্রশ্ন করতে পারেন এটা নাই কেন? কারণ ভাই খুব সহজ, যখন পানির জোয়ার আসে তখন দেশের দ্বীপগুলো ছোট হয়ে যায়, যখন ভাটা আসে মানে পানি নেমে যায় তখন দ্বীপগুলো বেশি পরিমাণে ভেসে ওঠে, তখন আয়তন বেড়ে যায়। এই কারণে নির্দিষ্ট সীমানা বা সীমান্ত মালদ্বীপের নাই। আচ্ছা, এবার আমাদের মালদ্বীপ শেষ। এবার আমরা দেখব দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া দেখা হয়েছে। এবার দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া মনে রাখার জন্য ছোটবেলা থেকেই আপনি একটা কৌশল শিখছেন। এমটিভিতে এমটিভিতে ফিল্ম দেখলে, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। আপনি এই ট্রিক্সটা শিখে আসছেন। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। আপনি এই ট্রিক্সটাকেই কাজে লাগাবেন। এখানে এম এ হচ্ছে মিয়ানমার, এম এ হচ্ছে মিয়ানমার বা মায়ানমার। এরপর টিতে হচ্ছে থাইল্যান্ড, টিতে হচ্ছে ভাই থাইল্যান্ড। এরপর হচ্ছে ভিতে হচ্ছে ভিয়েতনাম, ভিতে হচ্ছে ভিয়েতনাম। এরপর হচ্ছে এফ এ হচ্ছে ভাই ফিলিপাইন। আমি আপনাকে আগে ভাগেই বলে দেই, ফিলিপাইন লেখা হয় পি দ্বারা, ফিলিপাইন লেখা হয় পি 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 দ্বারা। তো আপনি যে লিখছেন এফ দ্বারা, আরে ভাই আমি মিলানোর জন্য লিখছি। আসলে কি আমি ফিলিপাইন লিখছি নাকি? আমি জাস্ট মনে রাখার সাথে লাইনটা লিখছি। সো এফ এ ফিলিপাইন, কিন্তু ফিলিপাইন বানানটা হচ্ছে পি দ্বারা শুরু হয়। আইতে ইন্দোনেশিয়া, আইতে ইন্দোনেশিয়া। এলে লাওস, এলে লাওস। এরপর হচ্ছে এম এ আগেরটা দিয়ে বলছি মায়ানমার, এটাতে বলবো মালয়েশিয়া, এটাতে হচ্ছে ভাই মালয়েশিয়া। এরপর বিতে ব্রুনাই, বিতে ব্রুনাই। সি সিতে কম্বোডিয়া, সিতে কম্বোডিয়া। এরপর এস এ সিঙ্গাপুর, এস এ সিঙ্গাপুর। লাস্ট একটা দাড়ি দিছি, এই দাড়িটাকে ভাবেন টিতে তিমুর লিসত, তিমুর লিসত। শেষ। এই হচ্ছে ভাই 11টা রাষ্ট্র। আবার একটু দেখেন, এম এ মিয়ানমার, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফ এ ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এল এ লাওস, এম এ মালয়েশিয়া, বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, এস এ সিঙ্গাপুর, বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, এস এ সিঙ্গাপুর। লাস্টে আছে দাড়িতে হচ্ছে টিতে হচ্ছে তিমুর লিসত, তিমুর লিসত। এখন আমরা এই 11টা দেশকে নিয়ে জানবো, বাট এই 11টা দেশের কেউই আমাদেরকে অর্থনৈতিকভাবে খুব বেশি সাহায্য, আমাদের রাজনীতিতে খুব বেশি অবদান, বিশ্ব রাজনীতিতে খুব বেশি ভূমিকা কোনোটাই পালন করে না। দ্যাটস ওয়াই এই 11টা দেশকে নিয়ে আমরা খুব সংক্ষেপে এগিয়ে যাব। ফার্স্টেই আমরা কথা বলবো এদের মুদ্রা টুদ্রা এগুলা নিয়ে, ঠিক আছে? আমরা ঠিক আগের বারের মতো দেখার চেষ্টা করব কোনগুলোর নামটা একটু অদ্ভুত, সেগুলো বেশি আসে। যেমন দেখেন, মিয়ানমার, মিয়ানমারের আইনসভা পিরাংসু হুত্তাও। পুরো নাম হচ্ছে, এখানে তো শুধু পিরাংসু লিখেছে, পুরো নাম হচ্ছে পিরাংসু হুত্তাও। মিয়ানমারের আইনসভার নাম হচ্ছে পিরাংসু হুত্তাও। সো এটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মিয়ানমারের রাজধানী নাইপিদো, মিয়ানমারের রাজধানী নাইপিদো। অসংখ্য শিক্ষার্থী দাগায় আসছে মিয়ানমারের রাজধানী রেঙ্গুন ছিল, ছিল কিন্তু এখন নাই। এখন মিয়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো। আর একই সাথে মিয়ানমারে গৃহযুদ্ধ চলতেছে বলা যেতে পারে, রাখাইন যে আর্মি বা আরাকান আর্মি, ওদের সাথে। দ্যাটস ওয়াই মিয়ানমার খুব ইম্পর্টেন্ট। এরপর সামনে চলে আসবো মালয়েশিয়া। মালয়েশিয়াতে তেমন কিছুই লাগবে না, আপনি পারবেন। থাইল্যান্ডও আপনি মোটামুটি পারবেন। তারপরে দেখতে চাইলে থাইল্যান্ডের মুদ্রা, থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাথ, থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে বাথ। একই সাথে থাইল্যান্ড কখনো পরাধীন ছিল না, থাইল্যান্ড কখনো পরাধীন ছিল না। এই তথ্যটাতে ইম্পর্টেন্স দিতে পারেন। তরিকুল ভাই বলছে কলমের কালারটা চেঞ্জ। অবশ্যই ভাই, কেন নয়? কোন কালার দিয়ে লিখলে বোঝা যাবে? আচ্ছা, কালো দিয়ে লিখি, হ্যাঁ, কালো দিয়ে একটু দাগানোর চেষ্টা করি। এরপরে ভিয়েতনাম, ভিয়েতনামের হচ্ছে দেখার চেষ্টা করতে হবে গুরুত্ব দিয়ে। ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং ভিয়েতনামের মুদ্রা ডং, ভিয়েতনামের মুদ্রা ডং। আসলে ভাই আগের মতো এখন আর মুদ্রা রাজধানী আসছে না, বাট প্রিলিতে মাঝে মধ্যে এগুলা দেয়, ঠিক আছে?
তো এই কারণে দেখবেন, তাহলে কোনটা কোনটা বলছি? ফার্স্টে মিয়ানমার, মিয়ানমারের আইনসভা, মিয়ানমারের আইনসভা হচ্ছে পিদাং সুহুত্তাও, মিয়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো। এরপর হচ্ছে বাথ, বাথ হচ্ছে থাইল্যান্ডের, থাইল্যান্ডের মুদ্রা, মুদ্রার নাম হচ্ছে বাথ, কখনো পরাধীন ছিল না। এরপর হচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয়, আর মুদ্রা হচ্ছে ডং, মুদ্রা হচ্ছে ডং। অদ্ভুত নাম। আচ্ছা, এরপর ইন্দোনেশিয়া, এটা ইন্দোনেশিয়ার না, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা, ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসান্তারা। আমি জানি আপনার মাথায় ঘুরতেছে, না রে ভাই আমি তো পড়ছি জাকার্তা, আমি তো পড়ে এসেছি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ছিল, ছিল, এখন পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তন হয়ে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা। আপনার কাছে আমার প্রশ্ন, আমি একটা না অনেকক্ষণ বলে গেছি, এবার আপনারা বলবেন, এই যে নুসান্তারা, এটা কোন দ্বীপে অবস্থিত? নুসান্তারা এই জায়গাটা একটা দ্বীপে, নাম কি সেটার? বলেন, একটাবার বলার চেষ্টা করেন, নুসান্তারা এটা কোন দ্বীপে অবস্থিত? আপনারা একটু বলেন, আমি একটু পানি খাই। কমেন্ট বক্সে আপনি লিখলেই হবে, অথবা মাইকটা অন করে বললেও হবে, যেইভাবে আপনার সুবিধা। আমার প্রশ্নটা খুব সহজ, প্রশ্নটা হচ্ছে ইন্দোনেশিয়া, এটা রাজধানী, এটা রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা। সো এই নুসান্তারা, এই নুসান্তারা এটা কোথায়, কোন দ্বীপে অবস্থিত? একটু বলার চেষ্টা করি, নুসান্তারা কোন দ্বীপে অবস্থিত? বর্ণীয় দ্বীপ। চমৎকার, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আপু উত্তর দিয়েছেন বর্ণীয়, তারপর হচ্ছে ফাহাদ গাজী উত্তর দিয়েছেন বর্ণীয়, আরেকজন ভাই উত্তর দিয়েছিল, তরিকুল ভাই কি উত্তর দিল? আমরা একটু চেক করি তরিকুল ভাই উত্তর দিয়েছে কিনা। এই তো তরিকুল ইসলাম ভাই উত্তর দিয়েছে, ফাহাদ গাজী ভাই উত্তর দিয়েছে, দুজনেই বলেছে বর্ণীয়, বর্ণীয়। ঠিক আছে, ধরেন আমরা পরীক্ষা দিতে গেছি, কিন্তু আমাদের পরীক্ষার অপশনে এই বর্ণীয় এটা অপশনেই নাই। ঠিক আছে, তাহলে উত্তর আপনি কি লাগাবেন? ধরেন বর্ণীয় হয়েছে না ভুল, এটাতে আমি এখনো যাই নাই, পরে যাচ্ছি। আমার পরীক্ষার হলের পরীক্ষার প্রশ্নে অপশনে নুসান্তারা এই জায়গাটা বা নুসান্তারা শহরটা কোন দ্বীপের অংশ প্রশ্ন করছে, এবং অপশনে আমি দেখতেছি আপনারা যে উত্তর দিচ্ছেন, আপনারা তিনজনে উত্তর দিয়েছেন বর্ণীয়। সঠিক হয়েছে না ভুল হয়েছে আমি এখনো বলিনি, কিন্তু আমার প্রশ্নের অপশনে বর্ণীয় নাই। আমি এখন কি করব বলেন তো? প্রশ্নটা আরেকটু ক্রিটিক্যাল করলাম, বর্ণীয় নাই অপশনে, এখন আমি কি করব? আমি কোনটা লাগাবো বলেন, একটু ট্রাই করেন। আমরা 1 মিনিটের মতো সময় অপেক্ষা করব, তারপর আমরা এই উত্তর দিয়ে ফেলবো, যদি না পারেন, সময় তো বেশি নাই। কেউ কিছু বলছেন না। রেবেকা আপুকে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে তাফসির চৌধুরী। হ্যাঁ তরিকুল ভাই বলেন, তরিকুল ভাই আপনি মাইক আনমিউট করছেন কিন্তু কিছু বলছেন না, বলে ফেলেন। ভুল হলে ভুল হয়েছে, সমস্যা কি? ভাই আবার মাইকটা মিউট করে ফেলছে, এখনো কাজ করলেন তরিকুল ভাই। আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন নাই, আমরা একটু একটু করে আগাই, হ্যাঁ আমরা একটু একটু করে আগানোর চেষ্টা করি। প্রথমত উত্তরটা বলা যাক, না তার আগে বলা যাক আপনারা যেটা বলছেন সেটা ঠিক হয়েছে কিনা। আপনারা যারা যারা উত্তর দিয়েছেন বর্ণীয়, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তরিকুল ভাই বলতেছে ভাই ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে ভাই তরিকুল ভাই টেনশন নেই, আমরা দেখি বরং চলেন। আপনাদের সবার উত্তরই সঠিক, আপনারা তিনজন বলেছেন যে ভাই এটা বর্ণীয় দ্বীপে অবস্থিত, আপনাদের তিনজনের উত্তরই সঠিক। তবে একটা কাহিনী আছে, বর্ণীয় দ্বীপের মালিকানা, বর্ণীয় দ্বীপের মালিকানা এককভাবে ইন্দোনেশিয়ার নয়। বর্ণীয় দ্বীপের মালিকানা তিনটা দেশের, বর্ণীয় দ্বীপের মালিকানা তিনটা দেশের, একটা হলো ইন্দোনেশিয়া, একটা হলো মালয়েশিয়া, একটা হচ্ছে ব্রুনাই। একটা হচ্ছে ইন্দোনেশিয়া, একটা মালয়েশিয়া, আর একটা হচ্ছে ব্রুনাই। এই তিনটা দেশই বর্ণীয় দ্বীপটার মালিক। এর মধ্যে ইন্দোনেশিয়ান যে অংশটুকু আছে, মানে পুরো দ্বীপটার যেই জায়গাটুকুর মালিক ইন্দোনেশিয়া, ওই জায়গাটার আলাদা একটা নাম আছে।
সো ফার্স্টে হচ্ছে বোর্নিও, এরপর বোর্নিও দ্বীপের ইন্দোনেশিয়ান যে পার্টটা, সেই জায়গাটার নাম হচ্ছে কালিমান্তান। বোর্নিও দ্বীপের ইন্দোনেশিয়ান অংশ, বোর্নিও দ্বীপের ইন্দোনেশিয়ান অংশের নাম হচ্ছে কালিমান্তান। এই কালিমান্তানের ভিতরেই অবস্থান করতেছে নুসান্তারা। এই কালিমান্তানেই অবস্থান করছে নুসান্তারা। এই হলো ঘটনা। আচ্ছা, গেল। তাহলে অপশনে যদি বোর্নিও না থাকে, অপশনে যদি কালিমান্তান থাকে, আপনি সুন্দর করে দাগায় আসবেন কালিমান্তানে অবস্থিত, টেনশন নাই। আচ্ছা, আরেকটা কথা আছে জাকার্তা নিয়ে। বর্তমান পৃথিবীতে, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে কোন শহরে? আপনি উত্তরটা দিবেন জাকার্তা। এতদিন পর্যন্ত, এতদিন পর্যন্ত আমরা পড়াতাম যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে যে শহরে, সেটির নাম হচ্ছে টোকিও। সেটির নাম টোকিও। এখন টোকিও চলে গেছে 2 নম্বরে। 1 নম্বরে জাকার্তা, 1 নম্বরে জাকার্তা। আর এত বেশি সংখ্যক মানুষ হওয়ার কারণে শহরটার অবস্থা খুব একটা ভালো না, শহরটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। তাই রাজধানী স্থানান্তর করা হচ্ছে নুসান্তারাতে। একটা শহর ডুবে যাওয়া মানে কি? ডুবে যাওয়া মানে হচ্ছে তার উপকূলীয় এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ওকে, বুঝছি। তারপর লাওস, লাওস, লাওসের মনে রাখবো রাজধানী ভিয়েন্তিয়ান এবং তাদের মুদ্রা লাও। আর মানে তাদের ভাষা হচ্ছে লাও, মুদ্রা হচ্ছে কিপ। কিন্তু অনেকগুলো বইতে তাদের মুদ্রার নামই বলা হয় লাউকিপ। মুদ্রার নামই বলা হয় লাউকিপ, অর্থাৎ ভাষা এবং মুদ্রা একসাথে করেও লাউকিপ নামে ডাকা হয়। ঠিক আছে, তো দাগাবেন আপনি সেটা। পূর্ব তিমুর, পূর্ব তিমুরের রাজধানী দিল্লি। পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দিল্লি। চলে আসবো নিচে, কম্বোডিয়া। কম্বোডিয়া, কম্বোডিয়ার যেটা দেখার চেষ্টা করব প্রধান ভাষা। কম্বোডিয়ার প্রধান ভাষা হচ্ছে খেমার। কম্বোডিয়ার ভাষা হচ্ছে খেমার। এবং কম্বোডিয়ার মুদ্রা হচ্ছে রিয়াল। কম্বোডিয়ার মুদ্রা হচ্ছে রিয়াল। কেন এটা দেখবো ভাই? কারণ রিয়াল এইটা হলো যে দেশগুলা মুসলিম, যে দেশগুলা সাধারণত মুসলিম, ওই দেশগুলোর মধ্যে হচ্ছে রিয়াল। তাহলে কম্বোডিয়া নিশ্চয়ই মুসলিম? উত্তর হচ্ছে জীবনেও না। কম্বোডিয়া কোনো মুসলিম রাষ্ট্র না, কিন্তু তারপরও তার দেশের মুদ্রার নাম রিয়াল। এই কারণেই দেখতে হয়। আচ্ছা, বুঝছি। তারপর ফিলিপাইন, ফিলিপাইনে হচ্ছে মুদ্রাটা একটু দেখবো। ফিলিপাইনের মুদ্রা হচ্ছে পেসো। ফিলিপাইনের মুদ্রা পেসো, দ্যাটস ইট। সিঙ্গাপুর দেখবো না? না, সিঙ্গাপুরের দেখার কিছু নাই, সিঙ্গাপুরের সবকিছু সিঙ্গাপুর। রাজধানীর নাম সিঙ্গাপুর ডলার, মুদ্রার নাম সিঙ্গাপুরিয়ান রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি, মুদ্রার নাম সিঙ্গাপুরি ডলার। সো দেখার কিছু নাই, এগুলোই দেখবো। এবার আমরা একটা একটা কথা শুরু করি। ফার্স্টেই মিয়ানমার, প্রথমেই মিয়ানমার। একটা বার ভালো করে তাকায় দেখেন, মিয়ানমার, এ পাশটাতে বাংলাদেশ, এ পাশটাতে ভারত, এ পাশে থাইল্যান্ড, এ পাশে লাওস। আপনারে আমি শিখাইছি ভাই। এই যে দিকটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ডান হাত, এটা আপনার ডান হাত। সো ডান পাশটা হচ্ছে পূর্ব। সো মিয়ানমারের, মিয়ানমারের পূর্ব দিকে আছে লাওস এবং থাইল্যান্ড, লাওস এবং থাইল্যান্ড। আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাম হাত। বাম হাত মানে হচ্ছে পশ্চিম, বাম হাত মানে পশ্চিম। সো এই পাশে আছে বাংলাদেশ আর ভারত। ঠিক আছে। আর যদি নিচের দিকে দেখি, বা এই পাশে বঙ্গোপসাগর, এই পাশে বঙ্গোপসাগর। উপরের দিকে গেলে, উপরের দিকে গেলে আরেকটু উপরে গেলেই, এই পাশ দিয়ে উপরে গেলেই চায়না। এদিকটাতে চায়না, চায়না এদিকটাতে চায়না। বুঝতে পারছি, সামনে যাই। আচ্ছা, এবার ব্রহ্মদেশ, সোনালী প্যাগোডার দেশ, এগুলো বলা হয় মিয়ানমারকে। মিয়ানমার স্বাধীনতা লাভ করেছিল 1948 সালে। 1948 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মিয়ানমারের জাতির জনক হচ্ছে অং সান। অং সান নামটা পরিচিত লাগে? অং সান নামটা পরিচিত লাগে না? লাগে, লাগে। নামটা পরিচিত কারণ হচ্ছে উনি সুচির বাবা। অং সাং সুচি, ওনার বাবাই হচ্ছে এই অং সান। তিনি হচ্ছে মিয়ানমারের স্বাধীনতার নেতা। তবে এই মানুষটা মিয়ানমারের স্বাধীনতা দেখে যেতে পারেননি। স্বাধীনতার আগে আগেই উনি মারা গেছে। অ, ভালো। এরপর জান্তা সরকার সামরিক শাসন জারি করে 1962-তে মিয়ানমারে। 1962 থেকে এখন পর্যন্ত, 62 থেকে এখন পর্যন্ত সামরিক সরকার ক্ষমতায়। মাঝখানে না নির্বাচন হয়েছিল? হ্যাঁ, মাঝখানে নির্বাচন হয়েছিল, কিন্তু সেই নির্বাচনের সময়ও জান্তারাই সবকিছু কন্ট্রোল করত। শুধু তাই না, এদিকে তাকান, মিয়ানমারের সংবিধান পরিবর্তন করে
সেখানে বলা আছে 25% সংসদীয় আসন সেনাবাহিনী পাবে। মানে ভাই, সংসদের 25% অলওয়েজ আর্মির, 25% অলওয়েজ আর্মির, কোনো কথা হবে না, 25% আর্মির পাবে। তারপর মিয়ানমারের গণতন্ত্রের মানস কন্যা হিসেবে খ্যাত অং সান সুচি যে রাজনৈতিক দল, সেটার নাম হচ্ছে এনএলডি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, এনএলডি। 1988 থেকে এই দলটি তিনি নেতৃত্ব দিচ্ছেন। তিনি ক্ষমতায় আসছিলেন, কিন্তু তিনি হচ্ছে মিয়ানমারের বাইরের একজন লোককে বিয়ে করছিলেন। দ্যাটস ওয়াই তিনি ক্ষমতায় বসতে পারেন নাই, কিন্তু তাকে স্টেট কাউন্সিলর এই পদে বসানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার মিয়ানমারের সরকার ওনাকে এখন গৃহবন্দী করে রেখেছে। উনি এখন ক্ষমতাতে নাই, মিয়ানমারের জান্তা সরকারই এখন ক্ষমতায়। তারপর রোহিঙ্গা সংকট, আসেন এটা একটু কথা বলি বিস্তারিত। মিয়ানমারের সামরিক শাসকরা অপারেশন ড্রাগন কিং, অপারেশন ড্রাগন কিং পরিচালনা করে প্রথম। আর এটা পরিচালনা করলে রোহিঙ্গারা বাংলাদেশে আসে 1978-এ প্রথমবার। আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরপর, দেশ স্বাধীন হওয়ার পরপর কিছু বছরের মাথায় 1978 সালে, 1978 সালে রোহিঙ্গারা প্রথম বাংলাদেশে আসে। তখন যে অভিযানটা চলেছে, নাম হচ্ছে সেটার অপারেশন ড্রাগন কিং। এরপর রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর নাগরিকত্ব হারায় 1982-তে। 1982 থেকে মিয়ানমারে তারা নাগরিকত্ব আর তাদের নাই। আচ্ছা, বুঝলাম। এদের বসবাস কোথায় রোহিঙ্গাদের? ওরা মিয়ানমারের রাখাইন রাজ্যের, রাখাইন রাজ্যের একটা গোষ্ঠী। রাখাইনে মূলত দুইটা গোষ্ঠী থাকে, রাখাইনে মূলত দুইটা গোষ্ঠী থাকে। একটা হচ্ছে ভাইয়া মগ, আমরা ছোটবেলায় পড়তাম মঘের মুল্লুক, মঘের মুল্লুক, সে মগ গোষ্ঠীটা থাকে, সেই মগ গোষ্ঠীটা থাকে। আর এখানে বসবাস করে রোহিঙ্গা। এই দুইটা গোষ্ঠী হচ্ছে রাখাইনে থাকে। এখন মিয়ানমারের সরকার আস্তে আস্তে করে এই রোহিঙ্গাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে, সুতরাং এখন শুধু মগরাই থাকছে। আর এই মগরা বৌদ্ধ ধর্মাবলম্বী। রোহিঙ্গাদের ধর্ম ইসলাম, মগদের ধর্ম হচ্ছে বৌদ্ধ। রোহিঙ্গাদেরকে মগরা এবং ওখানকার মানুষজন ডাকে কালার নামে। ওখানকার মানুষজন তাদেরকে নাম দিয়েছে কালার, মানুষজন নাম দিয়েছে কালার। 2017 সালে, 2017 সালে 25শে আগস্টে আবার এথনিক ক্লিনজিং, অর্থাৎ পুরো গোষ্ঠীটাকে ক্লিন করে ফেলার যে ব্যাপারটা, এথনিক ক্লিনজিং, জাতিগত ভাবে পুরোপুরি ক্লিন করে ফেলা হচ্ছে বা ধ্বংস করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেটা শুরু করা হয় 2017 সালে 15 আগস্ট থেকে। ওরা পালিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে কক্সবাজারের শাহাপুরীর দ্বীপ, আমাদের কক্সবাজারের শাহাপুরীর দ্বীপ এবং টেকনাফের কুতুপালং, টেকনাফের কুতুপালং শরণার্থী শিবিরে তারা আশ্রয় পাচ্ছে। বর্তমানে কুতুপালং শরণার্থী শিবির পুরো পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির। জাতিসংঘ কফি আনানের নেতৃত্বে সাবেক মহাসচিব কফি আনান কমিশন তৈরি করেছিল। সেই কফি আনান কমিশন একটা রিপোর্টও দিয়েছিল। সেই রিপোর্টের 88টা, 88টা সুপারিশের মধ্যে ফার্স্ট সুপারিশটাই ছিল রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত নেওয়া লাগবে। কিন্তু তারা কোনো ফেরত টেরত নেয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে তিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আন্তোনিও গুতেরেসকে সহ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সাথে রমজান মাসে ইফতার করেছিলেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছিলেন এই ঈদের পরের ঈদ আপনারা গিয়ে মিয়ানমারে করতে পারবেন। এই ঈদের পরের ঈদ গেছে, তারপরে আবার ঈদ গেছে, আরেক ঈদ চলেও আসতেছে, এখনো তারা যেতে পারেন নাই। যেতে পারবেন কিনা সন্দেহ আছে। এবার হচ্ছে থাইল্যান্ড, মিয়ানমারের কথা গেল, এবার থাইল্যান্ড। তাহলে মিয়ানমারে কি দেখেছি? মিয়ানমারের রাজধানীর নাম নাইপিদো, মিয়ানমারের আদালতে আইনসভার নাম হচ্ছে উদাংসু পিত্তাও, ঠিক আছে। আচ্ছা, বুঝলাম। মিয়ানমারের সেই আইনসভাতে 25% হচ্ছে আর্মির দখলে থাকে। বর্তমানে সে জান্তা সরকার ক্ষমতায়। এনএলডি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, অং সান সুচির দল। অং সান সুচির বাবা অং সান মারা গেছে 1947-এ। মিয়ানমার স্বাধীন হয়েছে 1948-এ। 1948-এ মিয়ানমার স্বাধীন হয়েছে। এরপর
রোহিঙ্গা সমস্যা, প্রথম যে অভিযানটা সেটার নাম ছিল অপারেশন ড্রাগনস। ঠিক আছে, অপারেশন ড্রাগনস কিং। এরপর 1978-এ প্রথম রোহিঙ্গারা আসছে, 82-তে নাগরিকত্ব হারাইছে, কালার নামে পরিচিত, 2017 থেকে আবার আসা স্টার্ট হয়েছে। বুঝছি। তারপর তারপর থাইল্যান্ড। থাইল্যান্ড শব্দটার অর্থ হচ্ছে মুক্ত ভূমি। থাইল্যান্ড শব্দটার অর্থ হচ্ছে মুক্ত ভূমি। তো থাইল্যান্ডের মানুষজন কি এতই শক্তিশালী যে তাদেরকে কেউ দখল করতে পারলো না? না, ব্যাপারটা আসলে তা না। ভারতীয় উপমহাদেশটা দখল করে ফেলেছিল ব্রিটিশরা, আর এপাশে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এগুলো দখল করেছিল ফরাসিরা। এ পাশটা ব্রিটিশরা, এ পাশটা ফরাসিরা, এ পাশটা ব্রিটিশরা, এ পাশটা ফরাসিরা। মাঝখানের জায়গাটা মাঝখানের জায়গাটা রেখেছিল খালি। কেন? দুই দেশের মধ্যে এটা হচ্ছে বাফার জোন। অর্থাৎ আমিও এটা দখল করবো না, তুমিও এটা দখল করলে না। ফলে তুমিও আমার বর্ডারের কাছে চলে আসতেছো না, আমিও তোমার বর্ডারের কাছে চলে আসতেছি না। দুইটা দেশের শাসন করা এলাকায় নিরাপদ থাকছে। এই কারণেই ওরা, মানে ব্রিটিশরা এবং ফরাসিরা, কেউই থাইল্যান্ড দখল করে নাই। দ্যাটস ওয়াই থাইল্যান্ডকে বলা হচ্ছে মুক্তভূমি। আচ্ছা, বুঝলাম। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে থাইল্যান্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে থাইল্যান্ড। চির স্বাধীন দেশ অথবা মুক্তভূমি বলা হয় থাইল্যান্ডকে। যে দেশটা অতীতে কোনো দেশের উপনিবেশ ছিল না সেটা থাইল্যান্ড। সাদা হাতির দেশ বা শ্বেতহস্তির দেশ হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন ইংলাক সেনাওয়াত্রা। ইংলাক সেনাওয়াত্রা। এরপর শ্যাম দেশ নামে পরিচিত হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজা ছিলেন রাজা ভূমি বল। রাজা ভূমি বল 1946 থেকে 2016। হিসেব করেন, একটাবার হিসেব করেন, 1946 আর 2016 কয় বছর হয়? প্রায় 70 বছর উনি ক্ষমতায় ছিলেন। একটা মানুষ 70 বছর ক্ষমতায়। আমরা তো 70 বছর বাঁচি না, কিন্তু রাজা ভূমি বল, রাজা ভূমি বল। এই যে দেখতে পাচ্ছি দেশটা থাইল্যান্ড, রাজধানী হচ্ছে ব্যাংকক, এই যে এখানে ব্যাংকক দেখতে পাচ্ছি। ঠিক আছে। সো এই দেশটার ক্ষমতায় ছিল। এখানে অনেকগুলো খুব সুন্দর বিচ আছে, সে বিচগুলো ঘুরতে যাওয়ার জন্য বিখ্যাত। সামনে চলে আসি। এবার আমরা দেখার চেষ্টা করব তিমুর লিসত। তিমুর লিসত। তিমুর লিসত দেশটা দখলে ছিল ইন্দোনেশিয়ার। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে ইন্দোনেশিয়া, মানে পুরাটা হচ্ছে একটা দ্বীপ। সো ইস্ট তিমুর যেটা, অর্থাৎ পূর্ব তিমুর যেটা, সেটাই হচ্ছে বর্তমানে তিমুর লিসত। আর ওয়েস্ট তিমুর যেটা, এটা হচ্ছে ওয়েস্ট তিমুর। এটা এখনো ইন্দোনেশিয়ার দখলে। এটা এখনো ইন্দোনেশিয়ার দখলে। উপরের এই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইন্দোনেশিয়ার দখলকৃত দ্বীপ। আর ইস্ট তিমুরের বা পূর্ব তিমুরের বর্তমান নাম হচ্ছে তিমুর লিসত। উপরের দিকে দেখেন এই যে এই জায়গাটাতে, এখানে লেখা আছে দিল্লি, এটাই তাদের রাজধানী। দিল্লি হচ্ছে রাজধানী। তাদের একজন বিখ্যাত নেতা ছিল জানানা গুসমাও। জানানা গুসমাও, ওনার নেতৃত্বে আন্দোলন করে তিমুর লিসত স্বাধীন হয়েছে। ভালো কথা, একটু সামনে আগাই। আচ্ছা, রাষ্ট্রীয় নাম ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লিসত। তিমুর লিসত। স্বাধীনতা সংগ্রামের নেতা জানানা গুসামাও। জানানা গুসামাও স্বাধীনতা লাভ করে 2002 সালে ইন্দোনেশিয়া থেকে। এর আগে ওরা দখলে ছিল পর্তুগালের। দখলে ছিল পর্তুগালের। 1975 পর্যন্ত পর্তুগালের দখলে ছিল। এরপর পর্তুগালের দখলে থাকা শেষ হয়েছে, শেষ হওয়ার পর স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর পর 9 দিনের মাথায়, 9 দিনের মাথায় ইন্দোনেশিয়া দখল করে ফেলে। ইন্দোনেশিয়া দখল করে ফেলে। ওরা ইন্দোনেশিয়ার এই দখলটা মানতে পারে নাই। ওরা স্বাধীনতার জন্য বারবার বলতে থাকে। এর ফলে জাতিসংঘ এর ফলে জাতিসংঘ একটা নির্বাচন দেয় যে ভাই তিমুর লিসতের মানুষরাই ভোট দিবে। ভোট দিয়ে সিদ্ধান্ত নেবে যে কোথায় থাকবো, ইন্দোনেশিয়ার সাথেই থাকবো না আলাদা হয়ে যাব। তাদের দেশের বেশিরভাগ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল যে ভাই দেখেন, আমরা ইন্দোনেশিয়ার সাথে থাকতে চাই না, আমরা স্বাধীন হয়ে যেতে চাই। এরপর তারা স্বাধীন হয়ে যায়। এরপর তারা স্বাধীন হয়ে যায়। আচ্ছা, জাতিসংঘের সদস্যপদ পায় 2002 সালে। পর্তুগালের উপনিবেশ ছিল, এরপর ইন্দোনেশিয়ার দখল। জানানা গুসমো তাদের মহান নেতা। দ্যাটস ইট। সামনে চলে আসি। এবার সেই দেশটাকে দেখবো, নাম তার ইন্দোনেশিয়া। এটা পুরোটাই একটা
মানে দ্বীপ রাষ্ট্র বলা যেতে পারে। সুমাত্রা একটা বড়সড় দ্বীপ, জাভা, এপাশে হচ্ছে বালি দ্বীপ। এইখানে একটু দেখেন, আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা, লেখা আছে কালিমান্তান। ঠিক আছে, কালিমান্তান। এটা মূলত বর্ণীয় দ্বীপের একটা অংশ। উপরের দিকেও দ্বীপ আছে, মানে দ্বীপটা শুধু এটুকুই না, দ্বীপটা আরো বড়। দ্বীপটা এখানে আর একটু বড়, ঠিক আছে। সো এই বড় অংশটুকুর অনেকটুকু নিয়ে গেছে মালয়েশিয়া, অনেকটুকু নিয়ে হচ্ছে ব্রুনাই, আর কালিমান্তানটা হচ্ছে ইন্দোনেশিয়ার। আচ্ছা, এ পাশে একটু দ্বীপ আছে সুলাওসি, এটা একটা জায়গা। এটা হচ্ছে পশ্চিম পাপুয়া আর পাপুয়া নিউ গিনি। পশ্চিম পাপুয়া আর পাপুয়া নিউ গিনি, এটাও একটা দ্বীপ। এই দ্বীপটার নাম হচ্ছে নিউ গিনি। নিউ গিনি, ঠিক আছে, নিউ গিনি। এই নিউ গিনির পাপুয়া নিউ গিনি যেটা, পাপুয়া নিউ গিনি যেটা, এই পাপুয়া নিউ গিনি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের। আর পশ্চিম পাপুয়া যেটা, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের। আর সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার অংশ। আপনারা আমার একটু বলেন তো, এই নিউ গিনি দ্বীপটা, এটা আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন। পৃথিবীতে মানে বড় ছোট যে দ্বীপ, সে দ্বীপের মধ্যে পৃথিবীতে কয় নাম্বার? নিউ গিনি এই দ্বীপটা পৃথিবীতে কততম দ্বীপ? আর একজন আপু মনে হয় বলতেছেন, কিন্তু খুবই আস্তে আস্তে শোনার কথা। লিখে জানাতে পারেন আপু। প্রশ্নটা খুবই সহজ, নিউ গিনি এটা কততম দ্বীপ, মানে বৃহত্তম দিক থেকে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, কততম? কেউই কিছু বলছেন না। এই প্রশ্নটা আসলে ফাহাদ গাজী ভাইকে দেখতে পাচ্ছি। ফাহাদ গাজী ভাই লেখেন না একটু। স্যার এটা আমার জানা নাই। ওকে ভাই, কোনো টেনশন নাই, চলেন আমরা তাহলে জানি। হ্যাঁ বলেন ভাই, আরেকজনের কথা শুনতে পাচ্ছি। এটা আমরা ভাই আগেই একটা ক্লাসে পড়েছিলাম, তো পারতে হবে ভাই। আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার আছে গ্রিন ল্যান্ড। ওই যে বড় সড় একটা দ্বীপ, যেটা দখল করার জন্য প্রত্যেকদিন আমাদের ট্রাম্প আঙ্কেল চিল্লাচিল্লি করে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, গ্রিনল্যান্ড। এটার মালিক হলো ডেনমার্ক। এটার মালিক হচ্ছে ডেনমার্ক। এখন আমেরিকা বলতেছে না, এটার মালিক হবো আমরা। এই কারণে ট্রাম্প দখল করতে চাচ্ছে। সো পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড। আর এখন আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম, সেটার নাম হচ্ছে নিউ গিনি। নিউ গিনি। তাহলে ভাই প্রথম যেহেতু লিখে ফেলছি, নিউ গিনি হচ্ছে ভাই 2 নাম্বার। নিউ গিনি হচ্ছে ভাই 2 নাম্বার। পুরো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হচ্ছে নিউ গিনি। নিউ গিনি দ্বীপটা কয় দেশের মধ্যে বা কার দখলে? নিউ গিনি দ্বীপটা 2টা দেশের দখলে। গ্রিনল্যান্ড পুরো দ্বীপটাই ডেনমার্কের দখলে, পুরোটা এক দেশের। আর নিউ গিনি দ্বীপটা 2 দেশের। একটা দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া, আরেকটা দেশের নাম হচ্ছে পাপুয়া নিউ গিনি। এই হলো কথা। আচ্ছা, আর 3 নাম্বার বৃহত্তম যে দ্বীপটা আছে, সেই দ্বীপটার নাম হচ্ছে বোর্নিও। তৃতীয় বৃহত্তম যে দ্বীপ আছে, সেই দ্বীপের নাম হচ্ছে বোর্নিও। অলরেডি পড়াই ফেলছি। বোর্নিও তৃতীয় বৃহত্তম, বোর্নিওর মালিকও 3 দেশ। পড়ে ফেলেছি। আসেন সামনে যাই। ইন্দোনেশিয়া 1945-এ, 1945 সালে ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা পাইছে। ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা হচ্ছে ডক্টর আহমেদ সুকর্ণ। ডক্টর আহমদ সুকর্ণ, ডক্টর আহমদ সুকর্ণ, তাদের মহান নেতা, প্রথম প্রেসিডেন্ট। উনি ইন্দোনেশিয়াকে স্বাধীন করছিল, এই আমরা যে মাত্র দেখলাম, নেদারল্যান্ডের হাত থেকে। নেদারল্যান্ডের হাত থেকে। ওনাদের একটা গুরুত্বপূর্ণ শহর আছে, নাম হচ্ছে বান্দুং। নাম হচ্ছে বান্দুং। ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ শহর বান্দুং। ইন্দোনেশিয়ার স্বৈর শাসক জেনারেল সুহার্তো। ইন্দোনেশিয়ার স্বৈরশাসক জেনারেল সুহার্তো। ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী অঞ্চল আচেহ প্রদেশ এবং ইরিয়ানা জায়া, ইরিয়ান জায়া, এই 2টা প্রদেশ স্বাধীন হয়ে যেতে চায়, থাকতে চায় না, ইন্দোনেশিয়ার সাথে থাকতে চায় না। একটা হচ্ছে আচেহ প্রদেশ, আর একটা হচ্ছে ইরিয়ান জায়া। আর ইন্দোনেশিয়ার একটা দ্বীপ আছে, বালি, বালি দ্বীপ, যেটাতে আমরা ঘুরতে যাই, ঠিক আছে। ওকে, ইন্দোনেশিয়া যে দ্বীপটা অবস্থিত। এরপর ডক্টর আহমদ সুকর্ণ, যার কথা মাত্র পড়েছি, তার কন্যা মেঘবতী সুকর্ণপুত্রী,
তিনি মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট, অর্থাৎ ডক্টর আহমদ সুকর্ণর মেয়ে মেঘবতী সুকর্ণপুত্রী। তিনি এই ইন্দোনেশিয়ারও প্রথম নারী প্রেসিডেন্ট হয়েছিলেন। ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা। বিমান সংস্থার নাম গারুদা। পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য। এটা মাত্র পড়ে আসছি। পূর্ব তিমুর যেটা, সেটা স্বাধীন দেশ। পূর্ব তিমুর যেটা, সেটা স্বাধীন দেশ। আর পশ্চিম তিমুর যেটা, সেটা ইন্দোনেশিয়ার প্রদেশ। অর্থাৎ পুরো তিমুরটাই ইন্দোনেশিয়ার দখলে ছিল। একটা অংশ ছুটে গেছে, আরেকটা অংশ দখলে আছে। সহজ। এরপর আসেন ইন্দোনেশিয়ার অনেকগুলো দ্বীপের কয়েকটা একটু পড়ে ফেলি। সুমাত্রা। সুমাত্রা ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ। ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে সুমাত্রা। এই যে মাত্র পড়েছে আচেহ প্রদেশ, এই আচেহ প্রদেশটা সুমাত্রাতেই। আচেহ প্রদেশটা সুমাত্রাতেই। এরপর হচ্ছে জাভা, পৃথিবীর সবচেয়ে জনবহুল দ্বীপ। কেন? কারণ জাকার্তা জাভাতে। জাকার্তা জাভাতে। জাকার্তা এটা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ থাকে এমন শহর। আপনারা পড়াইছি, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ থাকে এমন শহর হচ্ছে জাকার্তা। জাকার্তা কোন দ্বীপে? জাকার্তা জাভা দ্বীপে। জাকার্তা জাভা দ্বীপে। এরপর বর্নিও। বর্নিও আপনাকে পড়ায় ফেলছি। এশিয়ার মধ্যে বৃহত্তম, পৃথিবীর মধ্যে বৃহত্তমতে তৃতীয়। বৃহত্তমতে তৃতীয়। এর মধ্যে ইন্দোনেশিয়ান অংশটার নাম কালিমান্তান। ইন্দোনেশিয়ান অংশটার নাম কালিমান্তান। এরপর আরেকটা দ্বীপ আছে সুলা ওসে। সুলা ওসে। একটা দ্বীপ আছে লোমবক। লোমবক, যেটাকে বলা হয় মশলা দ্বীপ। যেটাকে বলা হয় মশলা দ্বীপ, লোমবক। আর বালি আর পশ্চিম তিমুর পড়ে ফেলেছি। এবার আসেন ভিয়েতনাম নিয়ে। ভিয়েতনাম নিয়ে আমরা এখানে পড়বো না। কেন? কারণ আপনাকে এর আগে, এশিয়া মহাদেশের আলোচনার আগে আমি যুদ্ধ পড়াইছি। মনে করে দেখেন, যুদ্ধ, যুদ্ধের ক্লাস হয়েছে। সেই ক্লাসে আমি আপনাকে পড়াইছিলাম ভিয়েতনাম যুদ্ধের কথা। ভিয়েতনাম যুদ্ধটাই ভিয়েতনামের জন্য গুরুত্বপূর্ণ। ওইটা আগেই পড়া শেষ। সামনে চলে আসছি। এরপর হচ্ছে কম্বোডিয়া। কম্বোডিয়াটা একটু দেখতে হবে। কম্বোডিয়ার অনেক কিছু আছে জানার। ইতিহাসে কম্পুচিয়া, এটাই ছিল কম্বোডিয়ার আগের নাম। কম্পুচিয়া। 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 কম্পুচিয়া নামে পরিচিত হচ্ছে কম্বোডিয়া। এরপর এই কম্পুচিয়া তাদের মানুষজনকে, এলাকাটাকে বলতো, যখন সেখানে সরকার ব্যবস্থা, রাজনীতি এগুলো আসছে, তখন তাদের নাম হলো খেমার প্রজাতন্ত্র। খেমার প্রজাতন্ত্র। খেমার প্রজাতন্ত্র। তারা মূলত ছিল ফ্রান্সের উপনিবেশ। কার উপনিবেশ ছিল ভাই? তারা ছিল ভাই ফ্রান্সের উপনিবেশ। তারা ছিল ফ্রান্সের উপনিবেশ। এরপর সেখানে খেমার রুজ, এই রাজনৈতিক দলটা ছিল কম্বোডিয়ার। এই খেমার রুজের একজন বিখ্যাত নেতা নাম হচ্ছে পল পট। পল পট। এই মানুষটা ক্ষমতায় আসছে। ক্ষমতায় আসার পর পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ গণহত্যাগুলোর একটি তিনি সংগঠিত করেছিলেন কম্বোডিয়াতে। কম্বোডিয়াতে অসংখ্য মানুষকে মেরেছেন এই খেমার রুজ নেতা পল পট। খেমার রুজ নেতা পল পট। বর্তমানে কম্বোডিয়ার ভাষা খেমার। কম্বোডিয়ার ভাষা খেমার। আর কম্বোডিয়াতে যে মানুষগুলো বসবাস করে, তাদেরকে নিয়ে, মানে বেশিরভাগ মানুষকে নিয়ে একটা দল গঠিত হয়েছিল। দলটার নাম ছিল খেমার রুজ। মূলত এই দলটা হচ্ছে কমিউনিস্ট ভাবধারার একটি দল। তারপর পৃথিবীর সর্ববৃহৎ মন্দির অ্যাংকর ভাট, এটার অবস্থান হচ্ছে কম্বোডিয়াতে। পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরটা কম্বোডিয়াতে অবস্থিত। এরপর হচ্ছে লাওস। লাওস একটা স্থলবেষ্টিত দেশ, দ্যাটস ইট। ভিয়েন্তিয়ান এই দেশটার বৃহত্তম শহর এবং রাজধানী। ভিয়েন্তিয়ান দেশটার বৃহত্তম শহর ও রাজধানী। এবার আসলে একটু কথা বলি ফিলিপাইন নিয়ে। ফিলিপাইন একটা দ্বীপ রাষ্ট্র বলা যেতে পারে। উপরে লুজন দ্বীপ, এখানে ভিসায়াস, আর নিচে আছে মিন্দানাও। মিন্দানাও মুসলিম অধ্যুষিত। মিন্দানাও আলাদা হয়ে যেতে চায় ফিলিপাইন থেকে। So আমরা একটু দেখবো মিন্দানাও এ বসবাসরত মুসলিমদের কি অবস্থা। আসেন এশিয়ার সাংবিধানিকভাবে, সাংবিধানিকভাবে একমাত্র খ্রিস্টান দেশ হচ্ছে এই ফিলিপাইন। তারা সাংবিধানিকভাবে খ্রিস্টান। সাংবিধানিকভাবে হচ্ছে এই দেশটা খ্রিস্টান। এরপর আবু সাইফ ও মুর। আবু সাইফ এবং মুর। আবু সাইফ এবং মুর দুইটা মুসলিম উপজাতি বসবাস করে ফিলিপাইনে। আবু সাইফ জাতি, মুর জাতি, ঠিক আছে। এই দুইটা মুসলিম উপজাতি বসবাস করে ফিলিপাইনে। আর এই যে মুর দেখতেছেন, এই মুররা স্বাধীনতা চায়। ওরা কোথায় থাকে?
ওরা মিন্দানাওতে থাকে, ওরা মিন্দানাওতে থাকে। সো ওরা চায় এই মিন্দানাওটাকে নিয়ে ওরা আলাদা হয়ে যেতে, এই মুর মুসলিমরা। কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে ফিলিপাইনের সরকার এটা মানে না। দ্যাটস ওয়াই এটা নিয়ে লড়াই চলে। এখন হচ্ছে ওনাদের জন্য মানে মুরদের জন্য স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছে, অর্থাৎ নিজেদের মতো করে শাসন করার ক্ষমতা দেওয়া হয়েছে। এখন তাই লড়াই কিছুটা বন্ধ। সামনে আসি, ব্রুনাই। পৃথিবীর সর্বশেষ ইসলামিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ব্রুনাই। ইসলামিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্রুনাই। দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র সুলতান শাসিত দেশ হচ্ছে ব্রুনাই। সুলতান শাসিত দেশ হচ্ছে ব্রুনাই। ব্রুনাইয়ের একজন সুলতান আছে, এবং না থাকলেই ভালো হতো। ওনার জীবন ব্যবস্থা যদি আপনি দেখেন, সুলতানের জীবন ব্যবস্থা, তাহলে এটাকে আর ইসলামিক রাষ্ট্র বা এই যে বলে ইসলামিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এগুলো আসলে কিচ্ছু নাই, একেবারে ভুয়া কথাবার্তা। নাম খাওয়া আসতে তারা ইসলামিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলে। ওই ব্রুনাইয়ের যে সুলতান আছে, সেই সুলতানের অসংখ্য দাসী, এবং হচ্ছে অসংখ্য ওনার গাড়ি, এবং হচ্ছে প্রচুর টাকার অপচয়। আপনি ওদের জীবন ব্যবস্থা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তারপর পড়ার জন্য পড়া। সুলতান শাসিত দেশ, ইসলামিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ব্রুনাই। তারপর মালয়েশিয়া। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ। 1957 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়ার যাত্রা শুরু। মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর, আমরা সবাই জানি। তবে মালয়েশিয়ার প্রশাসনিক এবং বিচার বিভাগীয় রাজধানী হচ্ছে পুত্রজায়া। মালয়েশিয়ার স্বাধীনতার জনক এবং প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে টেংকু আব্দুর রহমান। টেংকু আব্দুর রহমান। বর্তমানে আমরা যে আধুনিক মালয়েশিয়া দেখি, এই আধুনিক মালয়েশিয়ার স্থপতি ও প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মাহাথির মোহাম্মদ। বর্তমানের আধুনিক যে মালয়েশিয়া, সে আধুনিক মালয়েশিয়ার স্থপতি ও প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর মাহাথির মোহাম্মদ। ডক্টর মাহাথির মোহাম্মদ হচ্ছে আধুনিক মালয়েশিয়ার স্থপতি। এরপর হচ্ছে সিঙ্গাপুর, এশিয়ার গার্ডেন সিটি সিঙ্গাপুর। আধুনিক নগর রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর। আধুনিক নগর রাষ্ট্র সিঙ্গাপুর। সিঙ্গাপুর 1965-তে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়ার কাছ থেকে, এবং বর্তমানে যে উন্নত সিঙ্গাপুরকে দেখি, সেই সিঙ্গাপুরের জনক হচ্ছে এই মানুষটা। এই মানুষটার নাম হচ্ছে লি কুয়ান ইউ। লি কুয়ান ইউ। যে মানুষটার একটা বই আছে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। তৃতীয় বিশ্বের একটা দেশ থেকে কিভাবে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটা হতে হয়, তার একটা জ্বলন্ত উদাহরণ সিঙ্গাপুর। তার একটা জ্বলন্ত উদাহরণ। 1965 সালে স্বাধীনতা পেয়েছে, আমরা পেয়েছি 71-এ। আমাদের দেশ থেকে মাত্র 6 বছর আগে স্বাধীন হয়েছিল। অবস্থা অবস্থা আমাদের দেশের থেকে কয়েক গুণ খারাপ ছিল সিঙ্গাপুরের। সেখান থেকে সিঙ্গাপুর আজ কোথায়, আর আমরা কোথায়? সুতরাং সিঙ্গাপুর থেকে অনেক কিছু জানার আছে, ঠিক আছে? তো সিঙ্গাপুরের লি কুয়ান ইউ জাতির জনক, তিনি প্রথম প্রধানমন্ত্রী। তিনি এই দেশটাকে পরিবর্তন করে দিয়েছেন। সো এই বইটার নাম, তার লেখা বই, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। এবার হচ্ছে দূরপ্রাচ্যের দেশ। আমরা আসলে দূরপ্রাচ্যের সবগুলো দেশ নিয়ে পড়বো না, আমরা শুধু চীন জাপান এই দুইটা দেশ নিয়ে পড়ার চেষ্টা করব। এবং এই দুইটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট দুইটা দেশ। এদেরকে নিয়ে পড়লে মোটামুটি পড়া হয়ে যাবে। আপনারা বলতে পারেন ইরাক, ইরান, ফিলিস্তিন, এদেরকে নিয়ে কথা বলেন। এদেরকে নিয়ে কথা যুদ্ধের ক্লাসগুলোতে হয়ে গেছে। ইরাক, ইরান, ফিলিস্তিন দেখা হয়ে গেছে। বাকি ছিল চীন জাপান। একটু চীন জাপান এখন দেখবো। আর মাত্র 10 মিনিটের মতো আমি সময় নিব আপনাদের। চলুন শুরু করি। ফার্স্টেই এখানে দেশগুলোর রাজধানীর মধ্যে এটা আপনি পারবেন। চলেন আমরা কথা বলি চীন নিয়ে। পৃথিবীর এই মুহূর্তে অন্যতম শক্তিধর দেশ হচ্ছে এই চায়না। কেন এতটা শক্তিধর তারা, দেখি চলেন। আয়তনে পুরো এশিয়া মহাদেশের পুরো এশিয়া মহাদেশের 5 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে আছে এই চায়না। এখানে আছে হোয়াংহো নদী, ইয়াংসি কিয়াং এর মতো বড় বড় নদী। হোয়াংহো নদী, ইয়াংসি কিয়াং এর মতো বড় বড় নদী। পৃথিবীতে সবচেয়ে বেশি পৃথিবীতে সবচেয়ে বেশি সীমানা অন্য দেশের সাথে আছে দুইটা দেশের। একটির নাম চায়না, অন্যটির নাম রাশিয়া। দুইটা দেশেরই 14টা দেশের সাথে সীমানা আছে। দুইটা দেশেরই 14টা দেশের সাথে সীমানা আছে। তাহলে সবাই মাথায় রাখবো, চীনের সীমানা কতটি দেশের সাথে? 14টি। চীনের আগের নাম ছিল ক্যাথে। ক্যাথে চীনের আগের নাম। চীনে দাস প্রথা বিলুপ্ত হয়েছে 1990-তে।
চীনের প্রধান উপজাতির নাম হচ্ছে হান। হান জাতির মানুষই চীনের সবচেয়ে বেশি বাস করে। হান জাতির মানুষ চীনের সবচেয়ে বেশি বাস করে। চীনের পিপলস স্কয়ার এটা অবস্থিত চীনের সাংহাইতে। চীনের সাংহাইতে। চীনে গ্রেট হল আছে, যেখানে হচ্ছে তাদের আইনসভা মানে সংসদ বসে, সেটা হচ্ছে গ্রেট হল। আর আছে গ্রেট ওয়াল, চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল। চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল। ঠিক আছে। সান অফ গড মানে চীনের যিনি রাজা তাকে বলতো সূর্যের সন্তান। সান অফ গড, সান অফ গড বলা হয় চীনের রাজাকে। চীনে চীনে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম বিপ্লবের ক্লাসে পড়াইছি চীনে কিভাবে সমাজতন্ত্র আসছে। মূলত চীনে রাজতন্ত্র ছিল। চীনে কি ছিল ভাই? রাজতন্ত্র ছিল। রাজতন্ত্র বিলুপ্ত হলো কবে? রাজতন্ত্র বিলুপ্ত হলো কবে? 1911 সালে। রাজতন্ত্র বিলুপ্ত হচ্ছে কবে? 1911 সালে। 1911 সালে চীনের রাজতন্ত্র বিলুপ্ত হয়। অতঃপর 1911 থেকে 1949 পর্যন্ত চীনে প্রজাতন্ত্র বিদ্যমান ছিল। এরপর 1949 সালে চীনের সমাজতন্ত্র আসে। 1949 সালে চীনে কি আসছে ভাই? সমাজতন্ত্র। বর্তমানে অর্থাৎ 2026-এ এখনো চীনে সমাজতন্ত্র বিদ্যমান। কথা ক্লিয়ার ভাই? প্রথমে রাজতন্ত্র ছিল, 1911 সালে রাজতন্ত্র গিয়ে প্রজাতান্ত্রিক সরকার আসছে। এরপর 1949 সালে মাও সেতুং এর নেতৃত্বে বিপ্লব হয়েছে। বিপ্লবের মধ্য দিয়ে চীনের সমাজতন্ত্র আসছে। সেই সমাজতন্ত্র এখনো বিদ্যমান। চীনের কমিউনিস্ট পার্টি এখনো ক্ষমতায়। ওকে, আচ্ছা। এরপর চীনের আইনসভা। চীনের আইনসভার নাম ন্যাশনাল পিপলস কংগ্রেস। ন্যাশনাল পিপলস কংগ্রেস। আইনসভা ভবন গ্রেট হল অফ দ্য পিপল। এই যে কিছুক্ষণ আগে আপনারা পড়াইছি গ্রেট হল, গ্রেট হল, এই যে গ্রেট হল, সেই গ্রেট হলেই আইনসভা বসে। পৃথিবীতে সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত আছে চীনের, নিচে দেশগুলোর নাম আছে। এরপর পূর্ব নাম ক্যাথে। জাতীয়তাবাদী চীন হয়েছে 11-তে, সমাজতান্ত্রিক চীন হয়েছে 1949-এ, পড়ে ফেলেছি। এরপর আইনসভা মাত্রই তো বললাম। এরপর জিনজিয়াং। জিনজিয়াং চীনের একটা প্রদেশ। জিনজিয়াং, এই প্রদেশটাতে সবচেয়ে বেশি কারা বাস করে? মুসলিমরা বাস করে। সেই মুসলিমদের নাম কি? উইঘুর। সে মুসলিমদের নাম উইঘুর। এই উইঘুরদেরকে চীনারা প্রচুর নির্যাতন করে এবং এই প্রদেশটা আস্তে আস্তে মুসলিমদের থেকে মানে মুসলিমদেরকে মেরে সরায় দেওয়ার চেষ্টা তারা করতেছে। তো মুসলিম অধ্যুষিত চীনা প্রদেশের নাম কি? আপনি বলবেন উইঘুর। যেখানে বাস করে সেই প্রদেশটা নাম তার জিনজিয়াং প্রদেশ। জিনজিয়াং প্রদেশ। তাহলে উইঘুররা হচ্ছে চীনের মুসলিম সম্প্রদায়। উইঘুররা বাস করে জিনজিয়াং এ। উইঘুরদের ভাষা হচ্ছে তুর্কি। উইঘুরদের ভাষা তুর্কি। উইঘুরদের ভাষা তুর্কি। আচ্ছা। এরপর জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকি। জিনজিয়াং প্রদেশের রাজধানী হচ্ছে উরুমকি। উরুমকি, বুঝলাম। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। আমরা জানি চীনের সরকার একটা রাস্তা নির্মাণ করতে যাচ্ছে। রাস্তা মানে যে মাটির রাস্তা তা না। এখানে মাটির রাস্তা থাকবে, বিমান পথে যোগাযোগ থাকবে, জলপথে যোগাযোগ থাকবে। মোট কথা একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে অনেকগুলো দেশের মধ্যে একসাথে। এই যে ব্যাপারটা, এটাকে বলে ওয়ান বেল্ট রোড ইনিশিয়েটিভ। এটা প্রেসিডেন্ট শি জিনপিং আইডিয়া দিয়েছে 2013-তে। সামনে আসি। এরপর হচ্ছে মেড ইন চায়না 2025। এটা চীনের সাবেক প্রধানমন্ত্রী লে কে কিয়াং এর পরিকল্পনা। ডিজিটাল প্রযুক্তিতে তারা বিশ্ব সেরা হবেন। সকল রকম ডিজিটাল পণ্যে মেড ইন চায়না লেখা থাকবে। সকল রকম ডিজিটাল পণ্যে মেড ইন চায়না লেখা থাকবে, এই হচ্ছে তার স্বপ্ন। এরপর জিডিআই, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। জিডিআই এটা প্রেসিডেন্ট শি জিনপিং 2021 সালে প্রস্তাব করেছে। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ পুরো পৃথিবীর উন্নতির জন্য চীন কি অবদান রাখতে পারে সেটা। চীনের গৃহযুদ্ধ, এটা যুদ্ধের ক্লাসে পড়ছি। পিং পং ডিপ্লোমেসি আগেই পড়েছি। তারপর
আনমেন স্কোয়ার আন্দোলন। চীনে এই যে কমিউনিস্ট শাসন, এই কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে, চীনের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে একবার চীনের ছাত্ররা আন্দোলন করেছিল। সেই আন্দোলনটা সংগঠিত হয়েছিল 1989 সালের 4 জুন। 1989 সালের 4 জুন। সেখানে প্রায় 10,000 ছাত্র, বুদ্ধিজীবী তারা ছিলেন। তারা চীনের তিয়ান আনমেন স্কোয়ারে এই সমাজতন্ত্রের বিরুদ্ধে, কমিউনিজমের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। চীনের কমিউনিস্ট সরকার সরাসরি তাদেরকে গুলি করে হত্যা করে। চীনের সরকার তাদেরকে গুলি করে হত্যা করে এই তাদের আন্দোলনটা ছত্রভঙ্গ করে দেয়। গুলি করে হত্যা করে তাদের আন্দোলনটা ছত্রভঙ্গ করে দেয়। তারপর তিব্বত। তিব্বতের কথা আমরা জানি। তিব্বতের কথা আমরা জানি। তিব্বত হচ্ছে মূলত বৌদ্ধ ধর্মীয় গুরুরা এটাকে পরিচালনা করতেন। সেই তিব্বতের বৌদ্ধ ধর্মীয় গুরুদেরকে বলা হতো দালাই লামা। তিব্বতের বৌদ্ধ ধর্মীয় গুরুদেরকে বলা হতো দালাই লামা। 1950 সালে, 1950 সালে চীন তিব্বত দখল করে ফেলে। 1950-এ চীন তিব্বত দখল করে ফেলে এবং সেখানে যে দালাই লামা ছিলেন, 14তম দালাই লামা তখন ছিলেন, তার নাম ছিল তেনজিন গ্যাতসো। তেনজিন গ্যাতসো। তিনি পালিয়ে ভারতে চলে আসেন। তিনি পালিয়ে ভারতে চলে আসেন। তেনজিন গ্যাতসো এখনো ভারতে আছেন। দ্যাটস ইট। তিব্বত। তিব্বত হচ্ছে একটা পাহাড়ের উপরে অনেক উঁচুতে একটা এলাকা। এই এলাকাতে বসবাস করতেন বৌদ্ধরা। আর এখানকার ধর্মীয় গুরু যিনি, তিনিই তিব্বতকে চালাতেন। তার নাম ছিল দালাই লামা। 14 নম্বর দালাই লামা যখন ক্ষমতায়, তখন হচ্ছে চীনে অ্যাটাক দেয় 1950-এ। 1959-এ তিনি চতুর্দশ দালাই লামা পালিয়ে যান, পালিয়ে ভারতে আসেন। এখন তিনি তার শেষ জীবন পার করছেন। দ্যাটস ইট। তারপর এরপর হচ্ছে হংকং। হংকং। হংকং এর গুরুত্ব খুব ভালো। হংকং আপনাদেরকে পড়িয়েছি। আফিম যুদ্ধ মনে আছে? আফিম যুদ্ধ। আফিম যুদ্ধ হয়েছিল চীন আর ব্রিটিশদের মধ্যে। ব্রিটিশদের মধ্যে চীন আর এই আফিম নিয়ে চীন আর ব্রিটিশদের মধ্যে এই যুদ্ধটা হয়। যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করে, চীনারা পরাজিত হয়। চীনারা পরাজিত হওয়ার পর চীনারা পরাজিত হওয়ার পর এই হংকং পুরোটা দখল করে ফেলেছিল চীনারা, ব্রিটিশরা। পরবর্তীতে 100 বছর এটার দখল ছিল। একদম তরিকুল ভাই একেবারে সাল সাল লিখে দিয়েছে। এরপর 100 বছর এটা দখলে ছিল ব্রিটিশদের। 100 বছর পর চীনারা এটা ফেরত পেয়েছে। দ্যাটস ইট। এই হচ্ছে হংকং এর গল্প। আফিম যুদ্ধের ক্লাসে পড়িয়েছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাকাও। ম্যাকাও ছিল পর্তুগিজদের দখলে। ম্যাকাও ছিল পর্তুগিজদের দখলে। এটা 150 বছর পর্তুগিজদের দখলে ছিল। এরপর 150 বছর শেষে 20 ডিসেম্বর 1999-তে, 20 ডিসেম্বর 1999-তে ম্যাকাও আবার ফেরত পেয়েছে চায়না। তাহলে হংকং, ম্যাকাও, হংকং, ম্যাকাও। হংকং ছিল ব্রিটিশদের, হংকং ছিল ব্রিটিশদের, ম্যাকাও ছিল পর্তুগিজদের। হংকং ছিল ব্রিটিশদের, ম্যাকাও ছিল পর্তুগিজদের। মানে মূলত চায়নারই ওরা দখল করে ফেলছিল। ওরা দখল করে ফেলছিল। এই হচ্ছে ঘটনা। তাইওয়ান, এটা নিয়ে হচ্ছে ঝামেলা আছে। তাইওয়ানটা একটু আলাদা করে বুঝতে হবে ভাই। কয়টা গেল? ফার্স্টে জিনজিয়াং, মনে পড়ে? জিনজিয়াং হচ্ছে উইগুরদেরকে নিয়ে ঝামেলা। এরপর কি পড়েছি? হংকং। ওই যে আফিম যুদ্ধ, আফিম যুদ্ধের কারণে ব্রিটিশদের দখল, 100 বছর পর ফেরত পাইছি। এরপর ম্যাকাও। ম্যাকাওতে কি হয়েছিল? ম্যাকাওতে ভাইয়া ওই যে পর্তুগিজরা দখলে নিয়েছিল, 150 বছর পর ফেরত পেয়েছে। তাইওয়ানকে নিয়ে কি হয়েছে? তাইওয়ানকে নিয়ে যেটা হয়েছে, তাইওয়ানও একটা দ্বীপ, চীনের দখলে থাকা একটা দ্বীপ। 1949-এ, 1949-এ যখন চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়, তখন মাও সেতুং এর সরকার ক্ষমতায় আসে। মাও সেতুং এর সরকার ক্ষমতায় আসে। আর চীনের তখন যেই সরকারটা ছিল, চিয়াং কাইশেক, চিয়াং কাইশেক, উনি ক্ষমতায় ছিলেন। চিয়াং কাইশেক পালিয়ে যান। চিয়াং কাইশেক পালিয়ে চলে আসেন তাইওয়ানে। চিয়াং কাইশেক পালিয়ে চলে আসছে তাইওয়ানে। তখন তিনি তাইওয়ানে এসে সরকার গঠন করেন এবং দাবি করেন যে তাইওয়ানই হচ্ছে সত্যিকারের চায়না। সো এই কারণে তাইওয়ান গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, আর এখানে সমাজতন্ত্র। সো মূল চীনে হলো ভাই সমাজতন্ত্র, কিন্তু তাইওয়ানে হচ্ছে গণতন্ত্র বা প্রজাতন্ত্র।
এই কারণে এখনো তাইওয়ানে ওই যে চিয়াং কাই শেক উনি গিয়ে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছে, এখনো সেখানে প্রজাতান্ত্রিক সরকার। সেই কারণে সরকার ব্যবস্থা মেলে না। আর এই কারণে তাইওয়ান দাবি করে আমরা আলাদা দেশ হয়ে যাব, আমরা আলাদা দেশ হয়ে যাব, কিন্তু চীন ছাড়বো না, চীন ছাড়বে না। এই কারণে হচ্ছে তাইওয়ানকে নিয়ে সমস্যা। বুঝলাম, চীনের মহাপ্রাচীর পড়ে ফেলেছি। এবার চীনের বিখ্যাত ব্যক্তি কনফুসিয়াস। কনফুসিয়াস চীনের যে তত্ত্ব, কনফুসিয়াস তত্ত্ব, সেটার প্রতিষ্ঠাতা, তিনি একজন দার্শনিক ছিলেন। এরপর মাও সেতুং, চীনের কমিউনিস্ট পার্টি যেটা এখনো ক্ষমতায়, তাদের প্রথম প্রেসিডেন্ট। চীনের কমিউনিস্ট পার্টির প্রথম প্রেসিডেন্ট হচ্ছে মাও সেতুং। তিনি গণ চীন, গণ চীন এর প্রতিষ্ঠাতা। মানে মানে হচ্ছে মূল যে চায়না, সেখান থেকে যখন ওই যে চিয়াং কাইশেক চলে গেছে তাইওয়ানে, তখন তিনি ঘোষণা করছেন তাইওয়ান বাদে এই চীনটা হচ্ছে গণ চীন। পরবর্তীতে তারা তাইওয়ানকেও দখল করছেন। গণপ্রজাতন্ত্রী চীনের ঘোষণা দেন 1 অক্টোবর 1949-এ। চীনের জাতীয় দিবস 1 অক্টোবর, কারণ 1 অক্টোবরে বিপ্লব করে ওনারা ক্ষমতায় বসছিল। 1 অক্টোবরে বিপ্লব করে ওনারা ক্ষমতায় বসছিল। এরপর সান ইয়াতসেন চীনের প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছিল 1911-তে। 1911-তে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছিল। আধুনিক চীনের জনক তিনি, সান ইয়াতসেন। আর এই হচ্ছে শি জিনপিং, বর্তমানে যিনি ক্ষমতায়, বর্তমানে যিনি ক্ষমতায়। সামনে চলে আসি আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, জাপান। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। রাজধানী টোকিও, আইনসভার নাম ডায়েট। এখানে সরকার ব্যবস্থা হচ্ছে এক কেন্দ্রিক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র। সাংবিধানিক রাজতন্ত্র মানে এখানে রাজা আছেন, রাজা হচ্ছেন নারুহিতো। এখানে 4টা বড় বড় দ্বীপ আছে, হনশু, হোক্কাইডো, শিকোকু এবং হচ্ছে কিউশু। হনশু, কিউশু, শিকোকু, হোক্কাইডো, এই হচ্ছে 4টা দ্বীপ আছে বড় বড়। এটার পূর্ব নাম হচ্ছে নিপ্পন, পূর্ব নাম হচ্ছে নিপ্পন। বর্তমানে রাষ্ট্রীয় নাম হচ্ছে রিপাবলিক অফ জাপান, রিপাবলিক অফ জাপান। জাপানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফুজি আহামা। পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচে জাপানের মানুষ, পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচে হচ্ছে জাপানের মানুষ। জাপানের সম্রাটের উপাধি হচ্ছে মিকাডো। জাপানে বোম ফেলা হয়েছিল, আমরা জানি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিস্তারিত আমরা পড়ছিলাম, তখন বলেছিলাম সেই 2টা বোমার নাম। একটা পড়েছিল হিরোশিমাতে, আর একটা পড়েছিল নাগাসাকিতে। একটা বোমার নাম ছিল লিটল বয়, আরেকটা বোমার নাম ছিল ফ্যাট ম্যান। 2 বোমার আঘাতে জর্জরিত হয় জাপান, এবং যে কারণে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তবে জাপান আত্মসমর্পণ করলেও জাপান অর্থনৈতিকভাবে খুব দ্রুতই শক্তিশালী হয়ে ওঠে, এবং শক্তিশালী হতে 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 আজকে পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ হচ্ছে জাপান। শুধু তাই না, এটা মূলত সম্ভব হয়েছে জাপানের মানুষজনের অসম্ভব পরিশ্রমী ওনারা। এই কারণেই আমাদের তাদের থেকে অনেক কিছু শেখার আছে। তাদের একটা প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে জাইকা। জাইকার মাধ্যমে জাপান আমাদেরকে সবচেয়ে বেশি অর্থ সাহায্য দেয়। এই তো জাপান, চায়না, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, প্রত্যেকটা এশিয়ার দেশ নিয়ে আমরা কথা বলে ফেলেছি। বাকি আছে শুধু ইরাক, ইরান, ফিলিস্তিন। এরা ইরাক, ইরান, ফিলিস্তিনকে যুদ্ধের ক্লাসগুলোতে আগেই দেখেছি। আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে যখন কথা ছিল, তখন আমরা এগুলো দেখে ফেলেছি। তাই আমাদের এশীয় মহাদেশ নিয়ে আলোচনা প্রিলিমিনারি পর্বের জন্য এখানে শেষ করছি। তবে ভাই, এই দেশগুলোর সাম্প্রতিক তথ্যাবলী পড়বো না? হ্যাঁ পড়বো। আমাদের প্রিলিমিনারি পরীক্ষা আসার আগে আগে সাম্প্রতিকের ক্লাস হবে আমাদের, তখন আমরা এই দেশগুলো নিয়ে সাম্প্রতিক পড়বো। এখন এখানে হচ্ছে এই দেশগুলোর পুরানা ওই প্রতীক কি, রাজা কে ছিল, গুরুত্বপূর্ণ শহর কি, গুরুত্বপূর্ণ ঘটনা কি, এগুলো জেনে ফেললাম। সাম্প্রতিকটা তখন দেখবো। আর লিখিতর জন্য গুরুত্বপূর্ণ টপিক লিখিত ক্লাসগুলোতে কথা হবে। তাহলে আজকে আর আমরা দেরি করব না, এখানেই শেষ করব। আগামী ক্লাসে আপনাদের সাথে ইউরোপ নিয়ে আরো ভালো আলাপ আলোচনা করব। এই ক্লাসের উপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে জানাবেন পরবর্তী ক্লাসে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে।